চলুন আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, নামটা একটু বলুন। পাভেল। পাভেল। পাভেল বয়স কত এখন? 21 বছর। আচ্ছা, 21 বছর বয়স। জন্ম জেলা কোনটা আপনার, মানে স্থায়ী ঠিকানা? আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধাতে। হ্যাঁ। ঠিক আছে, শুনি আমরা একেবারে ছোটবেলা থেকে কি ঘটেছে আপনার, একটু শুনি ডিটেল। হ্যাঁ, ছোটোবেলা থেকে ঘটেছে, মানে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, বাট 5 পর্যন্ত পড়ছি, পরে এরপর আমি সরে গেছি, পড়াশোনা আর ভাল লাগে না। সিগারেট বিড়ি পান করতাম, মানে একটা ফ্রেন্ডের সাথে সিগারেট খেতাম। এত ছোটবেলাতেই? ছোটবেলা থেকে। কোন ক্লাসে থাকা অবস্থায় এটা? 5 থেকে। ক্লাস 5 থেকে? 5। তো ওই সময়টাতে কি মানে আচ্ছা দাঁড়ান, আগে ফ্যামিলির কথা একটু জেনে নিই। আপনার বাবা কি করতেন? বাবা কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর ছিলেন। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। হ্যাঁ। আপনি কি সবার বড় না ছোট? সবার ছোট ভাইয়ের থেকে। ঠিক আছে, আপনি সিগারেট খাওয়া শুরু করলেন কিভাবে, মানে কার কোন এক ঘটনা নিশ্চয়ই আছে? হ্যাঁ হ্যাঁ, শুনি একটু। হ্যাঁ, পাল্লায় মানে সিগারেটটা খাইছিলাম একটা পাল্লায় পরে এক ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, স্কুল ফ্রেন্ডই, বাট জি। ওই লাইফ থেকে সিগারেট খাইতো, মানে পলায় পলায় সিগারেট খাইতো। মানে সে আমার ফ্রেন্ডরা পড়াশোনা করতো, বাট একই সাথে পড়াশোনা করতাম, মানে পলায় পলায় সিগারেট খাইতো। আচ্ছা। হ্যাঁ, সিগারেটটা খাওয়ার পরে মানে আমিও নিতাম, আমাকে স্মোকিং করাইতো বন্ধু নেই, পরে নিতাম। আপনি এখনো স্মোক করেন? এখনো করি, যেটা মিথ্যা কথা বলে লাভ না, আপনাকে দেখে আমি বুঝতে পারছি, কারণ ঠোঁট দেখলে বোঝা যায়। হ্যাঁ। এরপরে আমি বন্ধুর সাথে ক্যানাবিসের পাল্লায় পড়ে গেলাম। ক্যানাবিস, গাঁজা। গাঁজা। হ্যাঁ, ওকে। কি ওই ফ্রেন্ডের সাথে আরেকটা বড় ভাই চলে, মানে ও আয়না দিত পাশে পড়ি, মানে পাশেই ব্যস্ত। ফার্স্ট দিন যে সময় আমি ক্যানাবিস খাই ড্রাগসটা নিয়ে, সেদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। মানে ক্লাস 5 থাকতেই আপনি ক্যানাবিস নেন? হ্যাঁ হ্যাঁ, ক্যানাবিস নিয়ে ফার্স্ট নেয়, পর 2-1 দিন পরে 3-4 দিন পরে আমার মানে ভাল লাগতো, মানে জিনিসটা মানে মাথা ঘুরে যাওয়ার পরে মানে ভাল লাগতো, মানে আবার খাইতে মন চাইতো, পর আবার নিতাম, ওই জিনিসটা আবার খাবো। 4 দিন পর মানে অসুস্থ একটা মনোভাব ছিল, মানে একটু ভাল লাগতো, মানে পিনিক পিনিক টাইপের, তো মাথায় একটু জিম জোশ হইতো একটা। এরপরে মানে এই আস্তে আস্তে লাইনে যাওয়ার পরে স্কুলে আর যাই না, খুব বকাবকি হইতো ফ্যামিলিকে, তো বাবা মা, তারপর আমি কখনো যাইতাম না, মানে স্কুলে যাইতেনই না? স্কুলে যাইতামই না। এরপরে মানে এক ফ্রেন্ডে আবারই বললো কোনো যদি অনুষ্ঠান হইতো, তো ওই অনুষ্ঠানে আমি মুভ করতাম, যাইতাম, খাওয়া দাওয়া করতাম, মানে তো অ্যালকোহল খাওয়াইতো। আবার আস্তে আস্তে একটা পর্যায়ে আরেকটা জিনিস নিতাম, সেরকম বয়স ছিল মানে 8 এরকম টাইপ, আমার 8 ছিল। আচ্ছা। এই অ্যালকোহল নিতাম, মানে অ্যালকোহলটা দিত, আমি খাইতাম, মানে এরপরে বকা টকা খাইতাম বাসা থেকে, পরে আর যাইতাম না। আচ্ছা। এই আস্তে আস্তে মানে আরেকটা বড় ভাইয়ের সাথে, মানে ওই ফ্রেন্ডের সাথে আমার নিয়ে যেত, ওই ফ্রেন্ডও আলাদা হয়ে গেছে আমার সাথে, চল আমাদের এই জীবন লাইফটাই এরকমই এনজয়, মানে এনজয় লাইফটাই থাকবো, এই আর কি করবি। পর ঠিক আছে চল যাই, পর আমি গেলাম। এর এক পর্যায়ে আমি মানে স্পটে চলে যাই। কিভাবে গেলেন? সেই জায়গায় গেলাম, ওই যে ওই বন্ধুর টাইপের আরেকটা ফ্রেন্ড ছিল, বড় ভাই ছিল, সে বড় ভাই ছিল ড্রাইভার, মানে টেম্পুর ড্রাইভার ছিল। জি। তা ড্রাইভার মানুষ, সে খায় এগুলা, সে ছিল ব্রাউন সুগার এডিট। ব্রাউন সুগার নিত? আচ্ছা। সেটা এইটা নিত, বাট আমি সেই স্পটে নিয়ে যেত, মানে স্পট আমি গেছি, বাট অনেক মানুষের জন্য দেখতাম, অনেক মানুষ। কোথায় এটা? স্পট ছিল টঙ্গীতে। টঙ্গীতে? আচ্ছা। টঙ্গীতে স্পট ছিল। আপনি সোনাবানু বাজার। হ্যাঁ, আপনি থাকতেন কোথায়? আমি থাকতাম হলো উত্তরখান থাকতাম আগে। উত্তরখান। আচ্ছা, ওকে। তো আপনাকে কি নিয়ে যাওয়ার আগে সে বললো যে তোমাকে নিয়ে যাচ্ছি বা এরকম কিছু একটা? হ্যাঁ, আমাকে বললো বন্ধু চলো, মানে ওই জায়গাটায় মানে আমি ফিলিংস পাইলাম একটা এনজয়, মানে এই লাইফটা এনজয় করার জন্য। তার আগ পর্যন্ত আপনি ব্রাউন সুগার নিয়ে কিছু জানতেন না? না, তার জায়গায় আমি জানতামই না, এই সোকাটা কি আমি জানতাম না। আচ্ছা। পরে গেছি, পরে বন্ধু বললো কি এই জায়গায় থাকতে হবে, মানে আমাকে নেশা দিতে হবে, আমি থাকলে আমার নেশা দিতে হবে। গাঁজাটা আমার অতিরিক্ত মানে থাকতে আমি খাইতাম, গাঁজাটা আমার খুব ভালো লাগতো, গাঁজাটা খাইলে মানে একটা শক্তি আসতো, এনার্জি আসতো। বললো পরে ওই বড় ভাইটা বললো তুই এই জায়গায় থাক, এই জায়গায় থাকলে তুই ব্যবসা বাণিজ্য করতে হবে, টুকটাক ধরে দিতে পারবি। মানে একজন যারা গাঁজা ব্যবসায়ী করে তাদের জন্য আমার রাতে যে গাঁজাটা থাকে, ওইটা আমি পলিটা 50 করে বেচতাম, 100 করে বেচতাম, পার ডেতে আমার টাকা দিত 200 টাকা রোজ দিত। মানে আপনি কারো হয়ে বেচে দিতেন এটা? কারো হয়ে বেচে দিতাম। তাহলে সে আপনাকে 200 টাকা দিত? 200 টাকা দিত রোজ, 200 টাকা দিত। এরপর যে আমি রোজ 200 টাকা দিত, গাঁজা মানে আমাকে একটু গাঁজা দিত খাওয়ার জন্য। হ্যাঁ, গাঁজা দিত খাওয়ার জন্য, গাঁজা খাইতাম। তো নেক্সট পরেটা মানে আবার একই পাশে স্পট ছিল ইয়াবার আর হইলো আপনার ব্রাউন সুগার হিরোইনের, একই পাশে স্পট ছিল। তা আমি বললাম কি ওই জায়গার পজিশন ছিল 400 টাকা, ওইটা বেচে দিতে পারলে 400 টাকা দিবে। মানে কি বেচে দিতে পারলে? ব্রাউন সুগার, ওইটার দামই ছিল 150 টাকা। 150 টাকা? আচ্ছা। ওইটা তো রোজ ছিল 200 টাকা, আর এইটাতে ছিল 400 টাকা। 200 টাকা বাড়তি, বাট আমি ওই জায়গা থেকে ওই জায়গায় গেলে আমার 200 টাকা থাকবে বেশি। তা আমি ওই জায়গায় আমি এই 10-15 দিন আমি বাসা আর যাই না, আর রাত্রে ওখানে থাকতাম, মানে স্পটে থাকতাম। আচ্ছা।
বইসা থাকতাম, শুয়ে থাকতাম। অনেক মানুষ। আপনি যে ওখানে থাকতেন মানে থাকতেন কোথায় রাতের বেলা? রাস্তায় থাকতাম, রাস্তায়? স্পট, হ্যাঁ স্পটে ছিলাম। টিনের ব্রা ছিল যে সময়, টিন সাপড়া রুম মানে যেটা বলে সাপড়া, ওইখানে পড়ে থাকতেন রাতের বেলা? ওইখানেই পড়ে থাকতাম, গেঞ্জি একটা খুলে মাথা দিয়ে শুয়ে থাকতাম। এরপরে যেটা ছিল ওই ঘুমানোর তারকে আরেক আমার মানে লাথি দিত ওই স্পটে, মানে হিরোইন কিছু আছে না, এগুলোই ভালো লাগতো মানে মানে এগুলো আমার তো নেশা টেশা নেওয়ার জন্য এগুলোই ভালো লাগতো। এগুলা ভালো লাগতো। কারণ আপনার যে বয়স, ওই বয়সে তো সাধারণত কি হওয়ার কথা, বন্ধু বান্ধব থাকার কথা, তাদের সঙ্গে মেশার কথা, খেলাধুলা করার কথা, কিন্তু তা না করে আপনি ওই 2-4 পয়সা পাচ্ছেন এবং ওটা শরীরের মধ্যে নেওয়ার জন্য ওইখানে পড়ে রাতের বেলা ঘুমাচ্ছেন। জি, দ্যাটস অ্যাকচুয়ালি ফ্যাক্ট প্রিয় শ্রোতা, এটা হয়। এবং ওকে আজকে আপনারা যেভাবে শুনছেন সেটা আসলে দিস ইজ ভেরি হার্ডেস্ট রিয়েলিটি, এবং এটা কোথায় যায় সেটাই দেখার বিষয়। তারপর কি হতো? ওখানে থাকলেন 8-10 দিন। হ্যাঁ হ্যাঁ। এরপরে কি হলো, আমার 200 টাকা চুরি হয়ে গেছে। হুম। 200 টাকা আর পাই না। তো ওই 200 টাকা জিত দিয়ে মানে আমার ফ্রেন্ড যে সময় আসছে, ওই বন্ধুটা বললো, বন্ধু আজকে ব্রাউন্সু খাওয়াম, হিরোইন খাবো। হিরোইন কি, আমার 200 টাকারও জিত ছিল, মানে প্ল্যান ছিল, মানে অনেকদিন থাকার পর আমি বাসায় চলে যাব অনেকটি টাকা নিয়ে। হুম। এরপরে কি 200 টাকা নেই, ওই 200 টাকা দিয়ে আমি ব্রাউন সুগার খাইলাম। First time? হ্যাঁ ফার্স্ট টাইম দেখি স্টিলের মানে একটা ফয়েল ছিল, ওই ফয়েলের ভিতরে কি বাউন্সের গুঁড়া গুঁড়া কিরকম জিনিস বৃষ্টি টাইপের কালা ছিল, ওইটা ওই জায়গায় ছাইড়া দিছে। পরে কি করলাম, গ্যাস লাইট না ধরায়া টিস্যু পেঁচায়া চিকুন কইরা ওই জায়গাটা আপনি ফয়েল পেপার নিচে দিছে, আর পাইপ দিছিল মুখে, পয়সা দিছিল। তো ওইটা আমি ফার্স্টে যে সময় আমাকে টান দিছে, মানে ফার্স্টের টাইমটা মানে আমার মাথাটা পুরো চক্কর দিছে, কিরকম জানি বমি করে ফেলাইছি, যা খাইছি সব খালি পেটে বমি করে ফেলাইছি। তারপর ছিল যেটা, ওইটা আমি নেওয়ার পর আমার মাথা ঘুরে গেছে গা, পুড়ে গেছি গা। পরে বন্ধু বললো কি উঠো, কি হয়েছে, মানে জিনিসটা আমি দেখলাম, মানে আগুনে যে সময় হিট ছিল, চকলেট মানে একদম চকলেট কালারটা, মানে গইলা রক্তের মতন ওই জিনিসটা লাগে রয়েছে শক্তভাবে ফয়েলে। চললে মানে মানে যদি আগুন দেয় তাহলে চলে নামে, আর এর আগে যদি দেয় না থাইমা গেলে। আমি এই জিনিসটাই দেখছি, এটা কি জাতীয় জিনিস, মানে বিষয়টা হচ্ছে যদি আগুন দেয় তাহলে লিকুইড হয়ে যায় এবং মানে এটা নামে। আপস এন্ড ডাউন হ্যাঁ, করে, আর কিন্তু যদি আগুন অবস্থায় না দেয় তাহলে একদম পুরো শক্ত হয়ে থাকে, বিশ্রী টাইপের লাগে, এটা কি জানি রক্ত টাইপের মানে শক্ত হয়ে থাকে। থাইমা থাকে। আচ্ছা। হ্যাঁ, তারপরে ওই জিনিসটা আমি আবার পান নিলাম, খুব ভালো লাগলো। এরপর ওই যেটা নাকে ছিল, এটা সেটা কোকেন ছিল, কোকেন, রাইট, কোকেন ছিল। ওই কোকেনটা আমি ইউজ করি নাই, আচ্ছা, বাট ওইটা ছিল, ওইটা নেওয়ার পরে আমার খুবই ভালো লাগতো। এরপর আমি আর বাসায় চলে যাইতে পারি না, মানে আপনার ওটা নেশায় পড়ে গেলেন, হ্যাঁ, ওইটা একবারই ওর নেশায় পড়ে ওইটা গেলেন। নেশা পড়ে। আড্ডা রুম ছিল, আমি ওই আড্ডা রুমটা আমি কিনে ফেলাইছি 200 টাকা দিয়া। প্রতি সন্ধ্যাবেলা আমি 200 টাকা দিতাম, মানে যার থেকে 20 টাকা করে নিতাম। একজন খাইতে আসতো, বসতো, বসার জায়গায় আমি দিতাম, টানটা দিয়ে দিতাম। তা আমার তো 7টা অতি ফার্স্ট যে সময় আমি ওই ব্রাউন শেকের মধ্যে রুম নিতাম, 7টা গ্যাস লাইট নিতাম, 7টা সুই নিতাম, আর এমনকি পেপার দিয়ে আমি মানে ক্যালেন্ডার আছে না, ওই ক্যালেন্ডারের পাইপ আমি রাখতাম, বানায় রাখতাম। ওই বানায় রাখার পরে ওই জায়গার ভিতরে আরও একটা আমি কাগজ দিতাম মিষ্টি লিখে, ওই জিনিসটা আবার বেচা যেত 300 টাকা, 300 টাকা 200 টাকা বেচা যেত। মানে সবাই টান আসতো না ওইটার মুখে, আইসটি থাইকা যেত, ওইটা বেচা যেত। এরপর আমি আর বাসায় কখনো আমি যাই না। দিনে কয়টা নেওয়া শুরু করলেন? হ্যাঁ, দিনে আমি প্রত্যেকদিন 15টা আমি নিতাম, 100%। 15টা খুব ভেড়া থাকতো, আমার শরীর সে সময় আরও স্বাস্থ্য ছিল। তখন আপনার বয়স? তখন আমার 10 বছর। 10 বছর। 10 বছর বয়সে আপনি যে জিনিসটা নিচ্ছেন, এইটা আপনি একটু ফিলটা আমাকে বোঝাতে পারবেন? আমি আজকে সব কিছু ডিসক্লোজ করছি এই কারণে যে কতটা ভয়ানক হতে পারে এর পরিণতি, সামনে গেলে বুঝতে পারবেন। ফিলটা কি হয় নেওয়ার পরে? নেওয়ার পরে ফিলটা নিয়ে তো খুবই ভালো লাগতো, চমৎকার, মানে একটা। কতক্ষণ থাকতো এটা? এটা নিম্নপক্ষে 1 থেকে 2 ঘন্টা থাকতো, মানে আমি যেই পর্যন্ত নেশা, এটার ভ্রা জাতীয় কি মানে এটার পিনিকটা যে সময় কাইটা যায়, এটার একটাই মানে ওষুধ, পানি ছিল। মানে পানিতে যদি গোসল করি তাহলে আমার পিনিকটা সুদা চলে যাবে, মুখটা পর্যন্ত দিতাম না, বিশ্রী ছিলাম। ওকে, দিস ইজ আ পয়েন্ট। মানেটা হচ্ছে পানি দিলে পিনিকটা কেটে যায়, আর পানিটা যদি না দেওয়া হয় তাহলে আলটিমেটলি এটা কাটে না সহজে, এবং এই জন্যে আপনি গোসলও করতেন না, পানিতে হাতও দিতেন না। তার মানে আমরা যে রাস্তাঘাটে এই যে নোংরা কিছু লোকজনকে দেখি, আমরা জানি না কেস একই রকম কেস কিনা, তবে এর মধ্যে থাকলেও এরকম কেউ একজন থাকে, এরকম থাকে। বাট আমি রোদ দিয়ে খুব ভালোবাসতাম, মানে রোদ দিয়ে আমার পিনিকটা খুব চমৎকার হইতো, মানে শক্তি জাতীয় থাকতো। আমি যদি একটু জিজ্ঞেস করি, লাইক আপনি যখন ড্রিঙ্কস করছেন, মানে যেটাকে বলছেন অ্যালকোহল নিচ্ছেন, ওই সময়ের যেই ফিলটা হয়, ব্রেইনে যে ড্রাউজিনেসটা আসে, এইটাও কি ঠিক একই ফিলটা? না, ওইটার ফিল আরেক রকম, এইটার ফিল আরেক রকম।
বাট ওই সময় পর্যন্ত আপনি জানেন না যে এটা দ্বারা কি ক্ষতি হচ্ছে না, না, বা কি এটা ক্ষতি খাইলে হচ্ছে? কি হয়, এটা শরীরে গেলে কি হচ্ছে, না, না। কিছুই জানেন না। না, না। ওকে, আমরা সামনের দিকে আগাই। তারপরে এটা আমি নিতাম। এরপর আমি ইজতেমা মাঠে থাকতাম প্রতিটা মাঠ তো বিশাল বড় খালি, এই জায়গায় শুয়েও যদি থাকি কেউ কিছু বলবে না, ওই মাঠে আমি শুয়ে থাকতাম। আপনার মতো কি আর কেউ থাকতো ওরকম? আমার মতন ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল, সেও একই পথে আমার মতন চলে গেছিল, ও শুয়ে ও থাকতো? শুয়ে থাকতো, খুব ভালো লাগতো। খালি একটাই কথা কইতো, বন্ধু কিরকম লাগে, আকাশটার দিকে চায় থাকো। আমার একটাই এরপর আমার চোখের পানি আইতো, আমি জগৎটা আমি ওকে বলতাম, বন্ধু তুই কই আর আমি কোথায় চলে যাইতেছি, লাইফটা কই। ওই একই কথা বলতো, ওই জিনিসটা আমার মাথায় খেলতো, এনজয় কর। ওর বয়স কত ছিল? ওর বয়স ছিল কারেক্ট 13 বছর ছিল, আমার 3 বছরের বড় ছিল। এই এত অল্প বয়সে আপনাদেরকে এগুলোতে ধরাই দিল কে? শুধু এই পরিচয়ের ক্ষেত্রে একটার পর একটা আপনারা একটার পর একটা, একজনই ধরা যেটা ছিল টেম্পু ড্রাইভার ছিল। এই জন্যই বলা হয় ড্রাগসের ক্ষেত্রে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং আপনার সন্তান যদি কোনো সিগারেট, ওয়ান কাইন্ড অফ ড্রাগস, এবং যদি কোনো এরকম ছেলেমেয়েদের সাথে মেশে যে শখ করে হলেও একবার সিগারেটে টান দিচ্ছে, কিংবা শখ করে হলেও একবার ক্যানাবিসে টান দিচ্ছে, এই যে বিষয়টা, এটা কিন্তু একটা টানেও ওকে সারাটা জীবনের জন্য ভয়াবহ রকমের বিপদের মুখে ফেলে দিতে পারে। সো বি কেয়ারফুল অন দিস, বি কেয়ারফুল। ওকে, তারপর কি হলো? এরপরে হলো আবার দীর্ঘটা আবার আরেক জায়গায় চলে যেতাম। স্পোর্ট থেকে আমি ভালো হইতে পারতেছি না, যে করে পরিস্থিতি, আজকে মেন রোড পর্যন্ত আমি যাইতে পারি না, ওইটা আমার আর ভালোই লাগে না। ওই পারে আমি যাব না, ওই পারে যদি চলে যাই তাহলে আমি বাসায় চলে গেলাম। ওই জিনিসটা আমার ভালো লাগতো। স্পটের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাব না, মাঠের ভিতরে থাকবো কিন্তু বাইরে যাব না। খাবার আনলে আমার ফ্রেন্ডে দিয়ে খাবার আনবে, কিন্তু আমি এখান থেকে চলে যাব না। মিস্টেক ছিল, এই গেতে আমি যাব না। ধরে রাখতো আপনাদের? হ্যাঁ, আমাকে ধইরা রাখতো। এরপর আমি একটা পর্যায়ে ফকির বাবা ছিল, যেটা ফকির বাবা ছিল ইয়াবা ট্যাবলেটের একটা ট্যাবলেটকে এক কোয়ালিটিকে বলা হয় ফকির বাবা, সাংকেত নামে বলে ফকির বাবা। আমি এটা ছিল, মনে করেন যে এটা ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেটের লগে হিরোনের লগে নিলে খুবই ভালো লাগতো, আরো চমৎকার, বেশি থাকতো। এটার এক পিনিক আর এটার এক পিনিক, খুব ভালো লাগতো। ওইটা কথা স্টেপ, একজনের সাথে কথা বলবো, ওইটা চট করে কথা ভালো লাগতো কথা বলতে। একটা খুব ফাস্ট হয়ে যেত। হ্যাঁ, ফাস্ট হয়ে যেত, ফোনে প্রেমে কথা বলতাম আমি ছোট থেকে। কিন্তু বাট আমি একটা মেয়ের সাথে ছোট থেকে অনেক বয়স থাকতে, মহিলা বয়স থেকে তার সাথে আমি অনেক কথা বলছি, প্রেমের গল্প। দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল, চোখের তার দিকে অনেক কথা বলতাম। ড্রাগস নিয়ে খুব ভালো লাগতো, এই কারণে ফিলিংস নিতাম, এই কারণে। তাই এক পর্যায়ে এগুলো ছিল। পরে আমি এর পর্যায়ে আমি বন্ধুকে বললাম, আরো 3-4টা বন্ধু বাইরে গেছে। আচ্ছা, এই ড্রাগস স্পটে বেড়ে গেছে। তা আস্তে আস্তে আমার শরীরে অনেক এনার্জি কমে গেছে। শরীর ছিল অনেক মোটা, বাট আমার এখন আমি আরো চিকন। খাইতেন কিছু? সারাদিনে কিছু খাইতেন? ভাতটাত কিছু খাইতেন? ভাল লাগতো কি, টুকটাক যদি একটু ভাত খেতে মন চাইতাম, অল্প, না খাইলে নেই। দোকান বিলি দিতাম, যদি গরু মাংস দিয়ে ভাত খেতাম, এক টুকরা ভাল লাগতো না, ফালাই দিতাম, বিল দিয়ে খাবার টাবার ভাল লাগতো না। ওই জিনিসটা আমার খুব ভালো লাগতো, আবার নিব। তাই এরপরে টাকা আর দেয় না, কেউ দেয় না। স্পোর্টের মানুষটা বুঝে ফেলাইছে, তা পাবেলে ড্রাগস নিয়ে ফেলাইছে, পাবেলে আর বেচতে পারবো না। পাবেলে একটা যদি বেচে, 2টা চুরি করে রাখা দিবে। আচ্ছা আচ্ছা, যে আপনাকে সাপ্লাই দেয় সে বুঝতে পারছে? সে বুঝতে পারছে, যদি পাবেলে একটা সাপ্লাই দেয় তাহলে 2টা চুরি করে রাখা দিবে। বাট ওকে দিয়ে ব্যবসা করা যাবে না। তুই কি করবো? তার যারা সাপ্লাই দেয়, যারা বিক্রি করে, এরা ড্রাগস নেয় না? না, ওরা তো বিক্রি করার পরে ড্রাগস নেয়। সারাদিন বিক্রি করবে, এরপরে ড্রাগস নিব। আচ্ছা, সকালে যদি একবার নিয়ে এই ব্যবসায় নাইমা যাইব, এটা কন্টাক্ট থাকে, নাহলে তো অন্য। এই জায়গাটা কি ওই সময়টাতে পুলিশের কোনো দেখাশোনা? রেড পড়তো, যেগুলোকে আপনার টঙ্গী শহরে, এমনকি যে যদি নতুন কোনো ডিসি আসে, ওই থানা যদি জয়েন করে কোনো নতুন ডিসি, সে অর্ডার দিয়ে দিবে, তুমি ওই জায়গায় রেড ফলাও। তা আমাদের রেড ফলানে কি, পুরা রুমটাই রেড, চারোদিক দিয়ে পুলিশ টল দিয়ে ঘুরে ফলাইব। তো এক পর্যায়ে আমার রেডের ভিতরে আমার 2-1টা বাড়ি মারছিল। আমি গেঞ্জি খুইলা, শর্ট প্যান্ট পরা ছিলাম, একটাই শর্ট প্যান্ট পরে, যে সময় বাসা থেকে বাড়াই, সেই শর্ট প্যান্টটা পরে আমি বাড়াইছিলাম, সেই শর্ট প্যান্টটাই ছিল। ওইটা পরে কতদিন ছিলেন? ওইটা পরে আমি নির্গটা 4 মাস ছিলাম। গোসল করেন? না, গোসল করতাম, পলায় ভাল লাগতো না। যে সময় নেশা, টাকা থাকতো না, এখন একটু গোসল করে বসি, এছাড়া গোসল ছাড়া কোনো সময় গোসল করতাম না। আর যে সময় আমরা একটা বিরতি নেব, প্রিয় শ্রোতা, এখানে ছোট্ট একটা বিরতি। আর বিরতির পর ফিরে এসে আপনাদের এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে
সেটাই দেখাবো। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমি আরজি কিবরিয়া আপনাদের সাথে রয়েছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। 2 মিনিটের বিরতি জায়গাটায় ছিলাম, তারপর আর হবে না, বাট পরে আমি আর টাকা কই পাবো, টাকা খুবই দরকার ছিল। তো একটা পর্যায়ে আরেকটা লোক, যেটা বয়স্ক মুরব্বী, তার ড্রাগসের ক্ষতি, মানে বয়সটা হলো 36 বছর, মানে হিরোইন, এই অ্যাডিক্টটা হিরোইন ছিল। সে আমাকে বুদ্ধি দিল, তোমার টাকা নাই, তুমি রক্ত বেচো। দাঁড়ান, 36 বছর ধরে সে ড্রাগ নিচ্ছে? আচ্ছা। সে ছিল ব্রাউনসক অ্যাডিক্ট, মানে ওই যে হিরোইনটা, হিরোইন যে একবার ধরে সেকে বারবার কেউ ছাড়তে পারবে না। আচ্ছা, এটা এমন একটা জিনিস। তো বাট সে আমাকে বললো, তুমি যদি টাকা নাই, তুমি এক রক্ত বেচো। আমার মাথায় গেম খেলে ফেলেছি, রক্ত কোথায় বেচবো, মানে এই রক্তটা কোথায় বেচবো? মানে আমার পাশে যে বন্ধুরা ছিল, সে আমাকে খারাপ গেছে কি, সে আর রক্ত বেচবো না, মানে আমারটা দিয়ে এই বেচা, সে আমার সাথে নেশা করবো। আচ্ছা, কি করলেন তারপর আপনি শুনি? তারপর আমি পাঠাইছে, পর আমি মহাখালী মেডিকেল আসলাম। আমি আরেকটা বড় ভাইয়ের সাথে আসলাম। সেই বড় ভাই মানে আমার টঙ্গী থেকে একসাথে আসছে, সেও রক্ত বেচবো। তা আমাকে বললো, তো আমার রক্তের তো আর এই রক্ত আর কে নিবে, মানে রক্ত মানে এমন রক্ত হয়ে গেছে, এটা কে নিবে? আমার ধারণা যেটা লাগতেছে, ওই জায়গা থেকে কি ঘুরে আসবো, না কোথায় যাব, টাকা কই পাবো, না কি করবো, মানে এগুলো চিন্তা ভাবনা আসতেছে। তা মহাখালী মেডিকেল আসলাম। তা ওই বড় ভাই বললো, চলো, আমি অনেক দিন ধরে রক্ত বেচি, আমি তোমার মতনই ড্রাগস নেই, টাকা না থাকলে আমি রক্ত বেচি। বাট দিলাম, 1 ব্যাগ রক্ত দিয়েছিলাম, আমার টাকা দিয়েছিল 450 টাকা। ওই রক্তটা ছিল, আমি যে সময় বার করছি কালো ছিল, আর ওই রক্তে কী করবে এটা তো আমি আর জানি না, আমার টাকা দরকার। তো আমি ডাক্তারকে বললাম, আঙ্কেল আমাকে তো এখন যে আমার রক্তটা দিচ্ছেন, সেই রক্তটা এখন আমি যদি উঠি তাহলে আমার তো মাথা ঘুরে, আমি যাইতে পারবো না। তোমাকে আমি একটা ক্যাপসুল দেবো, এটা খাবো, কোনো সমস্যা হবে না, 5 মিনিট শুধু বেডে শুয়ে থাকবা। তো আমি বললাম, ঠিক আছে, 5 মিনিট তো আমার কাছে অনেক বেশি হয়ে যাবে, একটু সমস্যা আছে, মানে আমার ভেড়া উঠছে, পারি না কিছু একটা করতে, মানে কাল চিন্তাই করে টান দিয়ে চলে যেতে, মানে এমন একটা ভেড়া উঠছে, মানে ভাল লাগতেছে না, মানে টাকাটা নিয়ে দৌড় দিয়ে দিতে মন চাইতেছে, মানে যত দূর হোক। বাট আমি বললাম কি, আমি আর টঙ্গী যাবো না, নাখালপাড়া যখন স্পট আছে, বাট এই কারণ বাজারে যখন স্পট আছে আমি সেই জায়গায় চলে যাব। আমার এই জায়গাতে যাইতে আমার খুব দীর্ঘটা সময় লাগবে, জাম থাকতে পারবে, মানে ভাল লাগতেছে না, বমি টমি, মানে মাথা খুব চক্রাইতেছে, ঝি ধরতেছে, দাঁত কামড়াইতেছে, এগুলা। 400 টাকা বেচছি রক্তটা, এইটারও একটা মানে সিচুয়েশন প্যারা চলে আসছে, এই রক্তটাও রাখা দিলাম, মানে যদি কোনো সময় বিপদে পড়ি তাহলে এই রক্ত আবার বেচবো। হ্যাঁ, কিন্তু এই রক্তটা ওরা নিয়ে কি করে? ওরা তো জানে যে আপনারা ড্রাগ নেই, মানে বাট এটা আমি জানি না তারা কি করবে, কিন্তু আমার রক্তটা কিন্তু পরিষ্কার, মানে ময়লা আসছে, এটা কিন্তু পরিষ্কার করে কাউকে দিবে না কি করবে এটা তো আচ্ছা, ঠিক আছে, আপনি বিক্রি করলেন 400 টাকা? হ্যাঁ, 450 টাকা বিক্রি করলাম। হ্যাঁ। তারপর আমি এইখান থেকে 5 মিনিট আমি বিরতি নিয়ে, আমার খুব ভালো লাগতেছে না, হাতে ছিল আপনার একটা পেপসির বোতল ছোট, আর এগুলো আমি গুঁড়া কইরা আমি সব ট্যাবলেটই বয়মে ঢুকাইছি, বোতলে ঝাঁকি দিয়ে আমি খাইছি। ওইটারও একটা পিনিক আলাদা, মানে আমার ভেড়াটা থামানোর জন্য। ওটা এক ধরনের নেশা? ওইটা এক ধরনের নেশা, মানে আমার ভেড়া থামানোর জন্য, মানে ধৈর্য, হ্যাঁ, একটু ধৈর্য ধরে যদি আমি যাইতে পারি। বাট আমি এখান থেকে, আমি মহাখালী থেকে আমি বাস নিয়ে আমি পুরা কারণ বাজার ফার্ম গেট আমি নামলাম। ফার্ম গেট নামার পর আমি রাস্তার ওই পারে যেয়ে একটা বরাবর দৌড় দিছি। হ্যাঁ, দৌড় দিছেন? এরপর আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে
একদম কারণ বাজার ভিতর দিয়ে দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে এখন এই জায়গায় শুধু পাওয়া যাচ্ছে মানে ফকির বার মানে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাইতেছে, হিরোইন পাইতেছি না। কোথায় পাবো ভাই হিরোইন, আমার হিরোইন দরকার। এই জায়গায় যদি আপনার এই জায়গায় যদি হিরোইন নিতে চাও তাহলে 250 টাকা, 250 না আমি 300 দিব, কিন্তু আমার জিনিসটা দিতে হবে। মানে যে জায়গায় 150 টাকা ছিল এই জায়গায় কিন্তু আরও 100 টাকা, আরও 150 বাইরে গেছে গা একটা প্রতিদিন। আচ্ছা ঠিক আছে আমি 300 টাকায় দিব ভাই আমার দেন। এই পাশ দিকে যে সোজা যে তুমি বামে যায় একটা মহিলা আছে, বুড়া মহিলা, সে তোমাকে কোষে থেকে বার করে তুমি দিবে, তুমি চলে আসবা। বাট আমি ওইখান থেকে চলে আসছি, এখন আমি জিনিসটা খাবো কোথায়? এখন এই জায়গায় আমি ফয়েল পেপারও নেই, বাট আমি একটা শ্যাক সিগারেটের প্যাকেট নিয়ে আমি ওই যে ট্রেনের ডাব্বা আছে না, ডাব্বা, ওই ডাব্বাতে চলে গেছি, আমি ডাব্বাতে খাইছি। মানে ওই ভ্যাড়া আমার থামছে, ঠিক আছে। এরপর আমি এক পর্যায়ে এই ড্রাগসের ভিতরে আমি বারবার আমি নেশা করতে যাইতে আসি, যাচ্ছি। এরপরে কারণ বাজার থেকে আমি চলে আসলাম আবার, মানে কমলাপুরে চলে গেছি, কমলাপুর থাকবো ওই ফ্রেন্ডের নিয়েই। ওই ফ্রেন্ডে কেমন আমার একটা ফ্রেন্ড, মানে একই সাথে তুই আমাকে ড্রাগস নেওয়ালি, বাট তুই আমার রক্ত নিজে বেচা, এই টাকা তুই আমার সাথে খাইলি কেন? আমার প্রশ্নটা কিন্তু বিভাগ আমার এইটাই কথা বলতেছে, বাট কিন্তু তোর রক্ত কেন বেচলি না? বন্ধু পরের বার যদি তুই এক ব্যাগ রক্ত দিচ্ছিস, পরের বার আমারটা দিব, সমস্যা নেই। পরের বার যে সময় কমলাপুর গেছি সে সময় নাই, উধা হয়ে গেছে। কমলাপুরে উধা হয়ে গেছে। আপনাদের কি স্পটগুলো চেনা ছিল? কোথায় কোথায় স্পট চেনা ছিল? এই জায়গায় গেলে ভালো ভালো জিনিসটা মানে পরিমতন খাইতে পারবো। জায়গাটা কোনো দৌড়াদৌড়ি নেই, কোনো ঝাঁকি নেই, কেউ আমাকে তো সমস্যা করতে পারবো না, একটা বলতে পারবো না। আর সে সময় সমস্যা যদি সে সময় যদি একটা ভালো বর্ধ মানুষও যদি প্রশাসন জিজ্ঞাসা, এই সময় আমার একটা ঝাড়ি নিতে হবো। আপনি কে? আমি খাবো আমার টাকা দিয়া। ওই যে আমি ড্রাগস নিয়ে ফেলাইছি ভাইয়া, প্রবলেমটা কিন্তু এই জায়গায়। আচ্ছা কমলাপুর গেলেন? হ্যাঁ কমলাপুর যাওয়ার পরে ওখানে আমি নিম্নে 15 দিন ছিলাম। 15 দিন থাকার পরে আমার আর ভাল লাগতেছে না, মানে খুবই হতাশ, মানে ভাল লাগতেছে না, মানে বাসায় চলে যাব। তা বাসায় যাইতে পারতাছি না, মানে টাকাও নেই। এদিকে আমার এত বড় শরীরটা নিয়ে আমি আসছিলাম, এই শরীর নিয়ে যদি আমি যাই তাহলে আমার ফ্যামিলি কি বলবে, এটা আমার একটা ভয় ছিল। মানে আমার ফ্যামিলির ভিতরে আমার বাপের আমি খুবই ডরাইতাম, বাবা একটু ভয়ঙ্কর ছিল, রাগ, তো আমি খুবই ডরাইতাম। যদি আমার একটা আঘাত মাইরা বয় রাগ জিত তাহলে তো সমস্যা। তা আমি কইছি ঠিক আছে আর যাবো না বাসায়, পরে এক সময় যদি মনে চায় যাই। তা আমার সাথে একটা বড় ভাইয়ের সাথে দেখা হইলো, মানে আমার চাচতো ভাই, যেটা আমার একই সাথে আমার ফ্যামিলির সাথেই থাকে। ওই যে আপনার ইয়াতে দেখা হলো, ওই যে কমলাপুরে হাতের বাম সাইডে এই যে মেডিকেলটার নাম কি জানি ছিল, মানে ওই পাশে। আচ্ছা ঠিক আছে ওই পাশে, বাট আমি ওই জায়গা থেকে আমি ওই জায়গায় বসে আছি একা বসে আছি। আমার ফ্রেন্ডও নাই, বন্ধুটা চলে গেছে, খুব খারাপ লাগতেছে। আমাকে থুয়ে গেলি গা, এটা তো খুব খারাপ। তা ওই বড় ভাইয়ের সাথে দেখা হইলো, বড় ভাই আমার চিনতে পারে নাই। মোটা ছিলাম, কোথায় ছিল আমার চেহারা আর এখনকার আমার চেহারা কি, তো চিনতে পারে নাই। বাট আমি পিচ দিয়ে আমি ধরতে গেছি, পিচ দিয়ে ধরছি, হাত আমার ঠাস করে চর মারছে। আমি বললাম ভাইয়া চর দিলেন কেন? আমার ধরছিস কেন, পকেট মারস? আমি ভাইয়া বললাম আমি পাবেল। কোন পাবেল? মানে সেও পরিচয় দিতেছে না। মানে খুব খারাপ লাগলো আমার এই জিনিসটা। মানে চেনা তো চেহারা দেখেই চেনা যায় যে যারা আসলে এই হিরোইন গুলো নেয় বা ব্রাউন সুগার নেয়, ওদের চেহারা দেখলেই বোঝা যায় যে আসলে ওকে। সো আপনাকে দেখে ওরকমই মনে করেছে এবং আপনার পরিচয় দিচ্ছে না আসলে। হ্যাঁ পরিচয় দিচ্ছে না। পরে আমি বললাম ঠিক আছে ভাইয়া আপনি চটটা মারলেন, আচ্ছা ঠিক আছে আমাকে 20টা টাকা দেন। আমাকে চিনেন না, আমি তো পাবেল, আমি তো উত্তরাতে থাকি। মানে না চিনার ভাঙ, খুব মানে খারাপ লাগলো। 20 টাকাও চাইলাম, দিল না। ঠিক আছে চলে গেল। চলে যাওয়ার পর আমার কুলির সাথে পরিচয় হলো। পরে ওই জায়গাতে চুরি হওয়ার পরে ওই জায়গাতে কুলির পরিচয় হওয়ার পরে মালমূল নামাই দিতে হয়, 20 টাকা 10 টাকা 15 টাকা পাই। কোথায়? এটা কমলাপুরেতে। আস্তে আস্তে আমার ডাক্সটা মানে হিরোইনটা আমি চাচ্ছি কি হিরোইনটা আমি ফালাই দিই, নিজের মাথা থেকে ফালাই দিই। ওই জিনিসটা যদি আমি না যাই, অন্য জিনিস খাই, গাঁজা খাই, নো প্রবলেম, ওইটাতে সামান্য টাকা কিচ্ছু হইব না, ওইটার ভেড়া নেই। কিন্তু এই জিনিসটা আমি ফালাই দিই, পারতাছি না। যদি 20 টাকা দিয়ে এই 20 টাকা দেয়, কিন্তু তাও কমলাপুরের আশেপাশে ওরা বেচে, একটা বাউন্সিকা বেচে, হিরণ মুরন বেচে, এইগুলো বেচে আশেপাশে। তো এক পর্যায়ে এমন টোকার সাথে আমার পরিচয় হয়ে গেল। চিন্তায় চুরি দাম না, ডাকাতি, চুরি করব। কি চুরি করতে হবে? মানে দেখছি আমি চালু, খুব কথার মধ্যে অন্যরকম ছিলাম। নাম তো বলা যাবে অবশ্যই। জি। ফয়সাল ভাই ছিল ওই জায়গায়। ফয়সাল ভাইরে বললাম ভাই আমার একটা কাজ দিতে হবে। আমার সাথে কি কাজ করবে? তার ছিল না 5টা আঙ্গুল ছিল না, চুরি করছিল, তার 5টা আঙ্গুল কাইটা দিছিল। ওই হাত নিয়ে সে 8-10টা পোলাপান পালতো, এরা চুরি করতো। হ্যাঁ ওদের লিডার ছিল, লিডার ছিল।
বাট আমি বললাম কি ভাই আমি তাহলে আমি এগুলো করবো না, এটা কি বা কত, এগুলো না করলে তুই তো টাকা পাবি না, উপরে উঠতে পারবি না। তো আমি বললাম ভাই উপরে উঠতে হলে কি এইভাবে করতে হবে? হ্যাঁ। পরে আসতে ধীরে এরকম আমি এই যে বাসাবাড়ি, যদি বাসাবাড়ি থাকে চুলা খুলে নিয়ে যাইগা, হিরণচির যে প্যাটার্ন ভাইয়া, হিরণচিরি যারা জেডি করে, আমার মাথায় এগুলো গেম খেলতেছে, মানে চুরি, মানে ধৈরা যদি মায়ের খামো সেই কাজ করবো না, মানে অন্য কিছু চুরি করব। যেরকম পাতিল বাহিরে ফালাইতে দিছে, চুলা, গ্যাসের চুলা, এগুলো আস্তে করে খুইলা নিয়ে যাইগা, কোনো কাপড় চোপড় এগুলো নিয়ে ওরা বিক্রি করে দেয়, অগ কাছে দিলে টাকা পয়সা দেয়, মানে মাল খাওয়ার জন্য টাকা পয়সা কাছে দিলে, ওই যে ফয়সালের কাছে দিলে, আচ্ছা ওই ওর কাছে টাকা দিলে কে মানে টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়। এরপরে আমি কি করলাম, না এরপর আমি একলাই চলবো, লক্ষ্য ছিল আমি একলা চলবো। একলা কেন, মানে আমি অন্য লাইনে চলে যাবো। এর মধ্যে কি বাড়ি যাওয়া হয়নি আপনার? এর মধ্যে বাড়ি যাওয়া হয়নি। চিন্তা করে দেখুন কি ভয়ানক নেশা হতে পারে এই ব্রাউন সুগার। ওকে, তারপরে এরপর আমি বললাম কি আমি একলা চলবো, একা ছাড়া কোনো উপায় নেই, মানে আমি কামাই করে আমি আয়না দিতেছি, সে নেয় বেশি আমার নেয় কম, তাহলে তো আমার হচ্ছে না। এই জিনিসটা থাক, মনে মনে করতেছি তাহলে তুমি আজকেতে থাকো আমিও থাকি, মানে পলায় গেলাম গা। আমি আয়সা বললাম আর আবার কারণ বাজার, ফার্ম গেট, নাখালপাড়া কিছু বন্ধু বান্ধব বানাইছি, মানে এমনি টোকাই মুখায়, মানে বন্ধু বান্ধব বড় চড়ো একটু বানাইছি, মানে ওরা চিন্তা করে ঠেক মুখ দেয়, রাত্রে দেয়। মেয়ে নিয়ে যদি পার্কে মুরকে যায় আশেপাশে, তো ঠেক দিয়া মানে দে যা আছে কিছু সব বার কর, মোবাইল দিয়ে কথা এনে প্রেম করার জায়গা নাকি, এক দুই একটা চটকনা দিয়া সরাই দিই, মোবাইল নিয়ে চলে আসে পড়ি, এমন দুই একটা টাকা পয়সা মানি ব্যাগ থাকলে নিয়ে আসা পড়ি, এরকম ছিল সিনপাট। তা আমি আর আমার দুইটা ফ্রেন্ড ছিল বন্ধু বান্ধব, আমার সাইড দিত, মানে ছুরি দিত, ছোট্ট একটা ছুরি দিত, তো এরকম ছিল। তো এরকম ছিল, তারপরে আমি কইলাম কি ঠিক আছে এরকম এইসব কাজ করলেই টাকা আসবে, আরও বেশি আসবে। তো এরপর আমি 7 নম্বর পার্কে আসলাম, ওই কারণ বাজার থেকে আমি 7 নম্বর পার্কে আসলাম। ওই জায়গায় পার্কে নীরব, উত্তরাতে সিটিতে মানে নীরব, কেউ থাকে না, মানে ওই জায়গায় মেয়ে নিয়ে ঘুরতে যায়, তো ওই জায়গায় ধরার জন্য পজেস থাকতে, মানে বুদ্ধি আছে ওই জায়গায় ধরার জন্য। তো ওই জায়গাতে ধরলাম, দুইটা ছেলেরে ধরলাম, আগে ফার্স্টে ধরলাম 7 নম্বর মসজিদের হাতের বাম পাশে, নীরব জায়গা, 18 নম্বর রোডের ভিতরে। আপনি একাই, মানে আমার হাতে ছুরি, কারণ এই জায়গায় যদি আমি পার মারে থেকে কিচ্ছু হবে না, আমি নেশা খাতিও ড্রাগস নেই। এই সময় আমি কিন্তু খেয়ে নিয়ে আসছিলাম, মানে আমার মাথা অন্যরকম ছিল। ও মানে আপনি নেশা করে আসছিলাম, যদি সুস্থ অবস্থায় এই সাহসটা কিন্তু পাইতাম না, মানে অন্যরকম। গেছি যা ঠেক দিছি, আমি কই দাও যা আছে সব বার কিন্তু ভরে দিয়ে যাবো একদম ডাইরেক্ট। পরে মেয়েটা করতে এই ভাই আপনি চিল্লাইতেছেন কেন, এম করতেছেন? আমি আপু কোনো চিল্লাবেন না, আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা প্রেম করেন যাই করেন, আমার এটা পজেস, এটা আমার এটা দিতে হবে। তো আর হাতে তো মোবাইল ছিল, মোবাইলটা খাপা দিয়ে আমি দৌড় দিছি, আর টাকা লাগবে না, মোবাইল নিয়ে চলে গেছি, সমস্যা নেই। ওইখান থেকে মোবাইল নিয়ে দৌড় দিয়ে আমার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছে, বাট আমার আর পাই নেই। খালপাড়ে যে সময় ব্রিজটা ছিল, ব্রিজের নিচে আমি চুপ করে খাড়া রয়েছি, মানে ওরা যদি আমার না খোঁজে আর পায় না জুনি। পরে 1 ঘন্টা চলে গেল, মানে ওরা এখান থেকে চলে গেছে, আমি এখান থেকে উঠা আমি ডাইরেক্ট এখান থেকে সোজা আমি টঙ্গী স্টেশনে গেলাম গা, ব্যাংকের মাঠে, ওখানে আরেকটা স্পট, মানে এই স্পটে গেলে আমার সমস্যা হবে, ওই স্পটে যে মোবাইলটা বিক্রি করে দিই। তো ওই জায়গায় বউবাজার আছে একটা, মোবাইল বিক্রি করে, ওই বউবাজারে যেয়ে আমি মোবাইলটা বিক্রি করে দিয়ে দিছি, 2000 টাকা বিক্রি করছিলাম। আপনার 2-3টা প্যান কিনছিলাম ওই টাকা দিয়া, 2টা প্যান, 2টা প্যানের ভিতরে একটা প্যানের ভিতরে আর একটা প্যান বিক্রি পড়ছি, মানে চুরি যদি না নেওয়া যায় তো। বাট আর যে বাদ বাকি টাকা ছিল সব নেশা গেছে, কিন্তু একটা ফুড আমি মানে পানিও নেই, পানি খাইতে আমার ভাল লাগে না, মানে পানিটা নিলে আমার নেশাটা চলে যায়। ওকে, তারপরে এইগুলো আমি ভাত, মানে আমার খিদা জাতীয়, মানে খিদা লাগছে, খুব খিদা লাগছে, মানে ভাল লাগে, খিদা লাগছে কিন্তু খাইতে মন চায় না, মানে ভাল লাগে না, খাবো না, খাইলে আমার টাকা তো শেষ হয়ে যাবো, মাল খাবে কি, এই চিন্তা ছিল, খাবে কি। তা এরপরে মানে আমার একটু কানে, মানে আমার এলাকায় আরেকজন ছিল, মানে এই ডাকছি বড় সড়ো চাচা, তো সে আমার তো টঙ্গী ব্যাংকের মাঠ দেখা হয়েছে। তা আরিসপুরে গেলাম, আস্তে আস্তে আমি লিঙ্ক আপ বাড়াইতেছি, মানে ভবিষ্যতের জন্য আমার কামে লাগে, এরকম লিঙ্ক আপ বানাইতেছি। তো ওই জায়গায় আরেকটা চাচা ছিল, ওর ওই যে স্পটে একই রুম, মানে ওই জায়গাতে বেশি রেট পড়ে, টঙ্গী থেকে মানে ওই ব্যাংকের আবার বেশি রেট পড়ে, ভাল লাগে না, মানে এই জায়গায় শান্তি নাই, কী করুন। হাফ প্যান্ট, ওই যে প্যান্টটা পইরা আর একটা প্যান্ট খুলা, প্যান্টটা নিচেরটা নতুন, উরপেটটা পুরানো হয়ে গেছে, ময়লার তলা, ওই নিচেরটা খুলে মানে চিপায় যায়, নিচেরটা খুলে উরপেটটা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করেছি ভাই 150
নতুন প্যান্ট, বাচ্চার জন্য নিয়ে যেতে পারবে, পড়তে পারবো। তো ওই 150 দেনে 100 টাকা দিয়েছিল, ওই 100 টাকা নিয়ে আমি আরিসপুর চলে গেছি। তা আরিসপুর আমার মনে আছে, আরিসপুর কেন গেছি, ওই জায়গাতেও আমার টাকার একটা জায়গা আছে, যেরকম কি ভাইয়া এসি জাতীয় প্রজেক্টটা কি এসি, মানে এসিটা খুলে নিয়ে আসলে যদি টাকা দিতে পারে 20-30 হাজার টাকা পাওয়া যায়। তা আমি ওই জায়গায় চলে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে এসি জাতীয়রা ছোট্ট একটা এসি এতটুক, ওইটাতে মানে ভ্যানে তুলে দিছি, ভ্যানে কন্ট্যাক্ট ছিল টাকা দিবে। তা আমি ওই জায়গায় চলে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় আমার একটা ফ্যামিলি গেছে, আমার ফ্যামিলি একটা পরিচয় হয়ে গেছে, ফ্যামিলি আমার দেখে ফেলাইছে। কে দেখছে? আমার মা, আমার বাবা। তা আমার মা বাবা দেখছে, বাট আমার দূরে থেকে মানে 5-10 গজ হাতে দূরে থেকে দেখছে। তা ওই যে ওই জায়গায় ছিল আমার ফুবুর বাড়ি ছিল, তা ওই জায়গায় গেছে মানে খোঁজ লাগাইতে গেছে মানে আমি ছিলাম নাকি, কিন্তু আমি তো নাই। তা আমি এসিটা নিছি, পর আমার মা আর বাবা একটু দূরে থেকে ডাক দিছে, মানে আমি শুনি নাই, চাইছি মানে না চিনার ভাঙ শুনিনি। সামনে গেছে, পর আমি জানালা বলতেছি, এই রফিক মামা টানো, গাড়ি টানো, জুড়ে টানো। আমি পিছ দিয়ে ঠেলা দিতেছি, জুড়ে টানো, আমি গাড়ি তুলবো, জিনিসটা সেল করতে হইব, দিয়ে দিতে হইব। তো আমার মা তো 10 মাস 10 দিন গর্ভ রাখছে, সে দৌড়ে যায় আমারে ধরছে। কই গাছ, তুই কে? মানে আমি আপনি কে? আমার মাকে বলি আপনি কে? তো আমার বাবা ব্যাককল হয়ে গেছে। কি হলো এটা? তুই নিজেকে নিজে চিনতে পারিস না, তুই আবার তোর বাবার মারা চিনস না? আমি না, কখনো না ভাই, আমি ডাকসের গেতাম, বাসা গেলে তো আমি ওই যে ওই ভয়টা, আমার বাবা আমার মারবো ভয় ছিল, রাগ জিতছিল সে, তো আমার ভয় ছিল। আমি ঠিক আছে, আমি ধাক্কা দিছি আমার মাকে, আমি কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিছি আমার মাকে, যে সময় ধাক্কা মেরে ফালাই দিছি। আমার ড্রাগস নিচ্ছে, সে সময় আমার মাথায় ড্রাগস ছিল, ধাক্কা মেরে ফালাই দিছি। আমি যান এখান থেকে, যান, দূরে যান, সময় না আমার কাছে, আমি টাইম নেই, আমি যাইতেছি, চলে যাই। বাবা এটা কি কস? মানে আমার মা কাঁদতেছে, মানে যে সময় মুখ ঘুরছি এই সময় আমার চোখের পানি পড়ে গেছে, মানে ধাক্কা দিছি, মানে আমার খুব মানে এখনো মানে এই জিনিসটা মানে এখন পর্যন্ত আমি কিন্তু বাসায় চলে যেতে পারি না এখনো। তো তারপরে আমি আমার মার ধাক্কা মেরে ফালাই দিছি। তো একটা পর যে আমি নিজেকে মানে ক্ষমা করতে পারিতেছি না, চোখ দিয়ে খালি পানি পড়ে। তো বললাম কি, রফিক মামা চলো আমরা যাইগা ভ্যানে। মা কান্দাছে, আর আমি সামনে যে ধাক্কা দিয়ে আমার চোখের পানি পড়ে। তো বললাম কি, থাক, যাওয়ার কোনো টাইম নেই, নিজে এই জগৎটা আমার, এই ডাক্সের জগৎটা চলে আসছি, এই ডাক্স নিতেই হবে স্বাভাবিক, না খাইলে আমি বাঁচতে পারবো না ভাই। শরীর হাত পা চিকন হয়ে গেছে গা, মানে অনেক বাথরুমও হয় না, এই জিনিসটা না নিলে আমার নিজের বাথরুমও হয় না, হজম হয় না, কষ্ট লাগে। তো মারে আমি ফালাইতে গেছি, আমি গেছি, পরে এসি দিছি। তো ওই জায়গায় বিক্রি করার পরে আমি আশা পড়ছি, আবার আমি ব্যাংকের মাঠে চলে আসছি। ওই জায়গায় আমি আবার ডাক্স নেওয়া শুরু করলাম। ওই জায়গায় নেওয়ার পরে আস্তে করে আবার আরেকটা পজিশন, এক খারাপ দৃষ্টি আসছে আমার দিকে। কিরকম? এখন ছিল ভাইয়া, ডাক হয় তোরা ডাক্স দেবো, তুই বাচ্চা কিডন্যাপ করতে হইব। কে বলে এটা? এটা এক বড় ভাই বলে, এই কাজ পাবেল, তোর এই কাজটা করতে হবে, জীবনে যদি বড় হস তাহলে কিন্তু পজিশন না, বাচ্চা নিতে হবে, কিডন্যাপ। তা বাট আমি কয় স্টেশনে দাঁড়াবি, বাস স্ট্যান্ডে, যে জায়গায় বড় বড় বাস স্ট্যান্ড থাকে, বাচ্চা মা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, যদি কোলের বাচ্চা হয় ভাই, এটা বিক্রি করা যায় 3 লাখ টাকা। মানে যে কোনো বাচ্চা চিন্তাই করে নিয়ে এসে, যে কোনো বাচ্চা না বলতে না, মানে ছোট বাচ্চা যেটা হইছে, বাট এটা বয়স 4 মাস, যেটা এখনো মাকে চিনতে পারেনি, ওইরকম একটা বাচ্চা চিন্তাই করে নিয়ে এসে নিঃসন্তান দম্পতিদের কাছে বিক্রি করে দেয়, ওরকম টাইপের ছিল। বাট ওইটা যদি বিক্রি করে দিতে 3 লাখ টাকা, তাহলে আমাকে টাকা দিবে এখানে 50,000, আর বাদ বাকি টাকা 7 জন মিল্লা ভাগ হবে। এই জায়গায় 50,000 আমাকে দেবে, জিনিসটা আমি কাজ করবো। তা আমার এই জিনিসটা আমার মাথায় আর খেলে না, মানে এই জিনিসটা করবো, আল্লাহর কাছে কি দামটা দিব, খুব খারাপ লাগে, মানে জিনিসটা না, এই জিনিসটা করতে হইব। আবার আসে, আবার কয়ে না এটা করবো না। বড় ভাইলা এই যে বড় ভাইয়ের সাথে প্ল্যান করছেন, এত টাকা পাবেন ড্রাগসের জন্য, এটা ভালো হবে, এত টাকা নিশা নেবেন, ওই মুহূর্তে কি একটা জিনিস কাজ করছে যে ঠিক আছে আল্লাহর কাছে কি জবাব দেবো? খুব ভালো, যে এটাই বলি প্রিয় শ্রোতা, দেখুন যে মানুষ আসলে যখনও খারাপ কাজ করে তখন ওর ভিতরে একটা বোধ জাগ্রত থাকে, হয়তো সেটা পাওয়ার কম থাকে, পাওয়ার যদি বেশি হয়েছে তাহলে মানুষ খারাপ কাজ করতে পারে না। কিন্তু ওই সময়টা থেকে একবারের জন্য মনে হতো যে আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার অবস্থাটা কি হবে। হ্যাঁ, এটা আমার চিন্তা হইতো, ধরা পড়লাম কি হইতো। আমার ধরা পড়লে মনে করতাম কি বাচ্চাটা ঢিলা মেরে চলে যেতাম, আল্লাহ দেখছে, আমার কিচ্ছু করার নেই, অভিশাপটা তো লাগবেই। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি 2 মিনিটের। এটা মনে হইতো, কিন্তু না, ছিলাম হলো ট্রেন স্টেশনের সামনে, স্টেশনের সামনে, তার পাশে
আর একটা সিটের দুই পাশ, এই পাশও সিট এই পাশে সিট ট্রেনের, যদি ওদিকের রাস্তা চলে যাচ্ছে। বাট বাচ্চাটা ছিল এই জায়গায়, মা ছিল এই জায়গায়, মাটা শুধু একটু সামনে গেছে, বাট বাচ্চাটা ছোট, এতটুক বাচ্চাটা। ওইটা কি করলাম, ওই যে আপনার জানলাটা আছে না, ওই জানলাটা থেকে টাইনে নিয়ে আসা, আমার লগে আরো 2টা ছেলে ছিল। আপনি কি ট্রেনের ভিতরে ছিলেন না বাইরে ছিলেন? আমি ট্রেনের ভিতরে ছিলাম। যদি কোনো প্রবলেম হয় তাহলে মহিলারা ধাক্কা দিয়ে সরাই দিব, বাচ্চারা তোরা এন্দা নিয়ে হেন্দা বার হয়ে যাবি গা, আমি কিন্তু জায়গা মতন আসবো। এটা ছিল টার্গেট। তা মা এই পাশে, তা মাটা উর্পে থেকে উইটা মানে ব্যাগটা ঢুকাইব, বাচ্চাটার খুঁজে শুধু সামনেটা তুইল, জানলাটা তো খুব বড় আছে, একটা বাচ্চা বাড়ানো যায়, সমস্যা নেই। তো ওরা কি করলো, দুইজন ব্যক্তি বাচ্চাটা নিয়ে টাইনা বার করে দিল, মাটা পিছ দিয়ে থাকায় দেখ মানে বাচ্চা নাই। তা আমি বললাম কি, তাহলে মাও দেখে নাই, তাহলে আমি আস্তে করে নাইমা চলে যাই। তো আবার আমাদের ঠিকানা আছে কোন জায়গায় নিয়ে বাচ্চা যাইতে হবে, ওই জায়গার ঠিকানা। তো আমাদের পাশে একটা মহিলা ছিল আমার পাশে, ওই মহিলাটা মানে টার্গেট করছিল, মানে আমি ছিলাম এটার ভিতরে। তো ওইখান থেকে আমি মানে ট্রেন স্টেশন একটা দৌড়ই দিছি, দৌড় দিয়ে চলে গেছি গা। চলে ওই রাস্তার ওই পারে গিয়া আমি বাস উঠছি। বাচ্চার বয়স কত ছিল ওই বাচ্চার বয়স ছিল নিম্নে 5-6 মাস। আচ্ছা, এরকম বাচ্চা 5 থেকে হ্যাঁ এরকম বয়স ছিল। তো আমি ওই পাশে রাস্তার ওই পারে যাওয়ার পরে বাসে, তো ওরা নিয়ে চলে গেছে গা। আমাদের গাড়ি আছে কিন্তু একটা সিএনজি ছিল, তুই সিএনজি তো ওরা নিয়ে চলে গেছে গা। তা আমি বাসে করে আসছি, আসার পর আমি এক জায়গায় দাঁড়াইছি, নিজের কাছে খারাপ লাগতেছে। এই ফার্স্ট মানে বুক ধরপর করতেছে, আল্লাহ আমার তো মহিলাটা দেখে ফেলেছে, অন্য মহিলাটা যদি আমার ছবি তুলে ফেলে, মানে এই জিনিসটা কাজ করছো, যদি ছবি তুলে ফেলায় মানে ভয় না। কিন্তু আমি বুঝলাম না বাচ্চাটা রাখলো কিভাবে, 5-6 মাসের বাচ্চা হলো তো তার কোলে নিয়ে সবকিছু করার কথা, বাচ্চাটা রাখলো কোথায়? বেডে। কিসের বেড? এই যে বেডে ছিল, হ্যান্ডবেল ছিল না, বাচ্চার একটা হ্যান্ডবেল থাকতো, তো ওই হ্যান্ডবেল সে খুলে ফেলাইছে। আচ্ছা, তারপর বেডে থুইছে, আরেকটা মহিলা কিন্তু ছিল পাশে, এই কারণ তা আমার তো সামনে, আমি তো ট্রেনের ভিতরে ঢুকছি, বাট আরো 2টা বন্ধু তো আমার সামনে ছিল। যাই হোক, সিস্টেমেটিক্যালি আপনারা জিনিসটা করছেন সিস্টেমের ভিতরে, ওই সিস্টেমের ওরা তো জানলার সামনে এইভাবে ধইরা এইভাবে নিয়ে ওরা চলে গেছে গা। ওকে, ওরা তো দৌড়, এন্ড এই জায়গায় যদি বাচ্চাটা যদি অজ্ঞান হয়ে যায়, মরে যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা বিক্রি করতে হবে। মানে আপনার কাছে তখন এটা প্রোডাক্ট, এটা বাচ্চাও না মানুষও না, কিছু মানুষও না, এটা নিয়ে চাইতে হবে। ফার্স্ট কার ছিল এটা আমার, এটা কাজটা কোথায় ছিল, গাজীপুরেতে আমার এটা। মানে গাজীপুর স্টেশনটা মানে বিশাল বড় ছিল, মানে গর্বিত জঙ্গল টাইপের ছিল, মানে থামে গাড়িটা, তো ওই জায়গায় ছিল। বাট আমি পরে ওই বাচ্চাটা নিয়ে চলে গেছে ঘরে, আমি বাসে উঠে আমি পরে আসছি। আমি নামছি হলো আপনার কসাইপট্টি, যেটা কসাইপট্টি বলে এলো আপনার আরিসপুরিতে আরো সামনে, যে কসাইরা থাকে যারা কবা গরুর মাংস কাটে, তা ওরা ওই জায়গায় থাকে, ওই জায়গাটাই বাচ্চা কিন্তু নিয়ে গেছে। যেরকম বাচ্চা কার মানে আমার ভয় লাগছে, একটা ভয়, আল্লাহ এটা কি করলাম, মানে আমার ভয় লাগছে। এতদিন যা করছি, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগতেছে, মানে ভয়ানক, মানে খারাপ লাগতেছে। এরপর আমি নামার পরে ওর বাচ্চা তা বিক্রি করবে কার কাছে, মানে একটা মানুষের কাছে। কিরকম, ওই তার ঘরে সন্তান হয় না, মানে ওর সন্তান হয় না, ওই তার কাছে বিক্রি করে দিতে হবে। তুই 3 লাখ টাকাই দিছে। পরবর্তী ওই বেড়ার মহিলা বললো যে পুরুষটা টাকা দিবে, তো ওই পুরুষের কি সমস্যা, তার কি সমস্যা, মহিলার এটা আমাদের জানা দরকার নেই, কার কি বাচ্চা হয় না, বিক্রি করার তোমাকে জিনিস দিচ্ছে, তুমি টাকা দাও। তো ওই জায়গায় যায় দেখি আমার ওই বড় ভাইটাই ছিল উপস্থিত, ওই বড় ভাই ছিল, গেছি, যাওয়ার পরে কয় তুই আসছিস এই জায়গায় বহ, আমাকে ভাই আমার 1 বোতল পানি, মানে 1 বোতলের জায়গায় 2 বোতল পানি খাইছি। ওই জীবনের ফার্স্ট যে সময় আমি ডাক্স নিতাম, পানি কিন্তু 1 ফোঁটার বেশি, মানে হাফ গ্লাস আমি খাইতে পারি না কোনো সময়, সেই দিন আমি 2 বোতল পানি খাইছি। একদম আমার ইনস্টিক খেয়াল ছিল, 1 লিটারের বোতলের পানি 2 বোতল খাইছি। মানে আমার ভয়, মানে পশম মশম সব ভয় খারাপ গেছে। মানে কোন জায়গায় মহিলাটা যদি সেলফি তুলে, মানে ছবিটা তুলে আমার যদি পেপার দিয়ে দেয়, পোস্টার দিয়ে দেয়, মহিলা আমি মনে করছি তা বুঝতে পারেনি। তারপর গেল টাকা দিল 3 লাখ টাকা দেওয়ার পরে সবাই একটা হোটেলে চলে গেলাম, দামি হোটেলে লয়ে গেছে, মানে একটা মানে দৃষ্টিভঙ্গি খারাপ হোটেলে লয়ে গেছে, মানে টঙ্গিতে। এবার তোমরা মজা মাস্তি করো, মাল আমি কইতে কইলে ভাই আমার ডাক্স লাগবে, আগে মাল দেন। আমি মাল নিলাম, খাইলাম, পর টাকা দিল আমারে 40,000 টাকা, আর আমার 20টা না 30টা মাল দিছে আমাকে। ফকির বাবা দিছে 10টা ইয়াবা ট্যাবলেট, আর হলো হিরোইন দিছে আমার 20 পাতা। এটা আমি খাইলাম। হোটেলে কতদিন থাকলাম, 1 মাসের মতন থাকলাম, খাইলাম, ঘুমাইলাম, কিন্তু আমার ভাতের ভিতরে কোনো রুচি না, মানে আমার সব শুকায় গেছে। ওই 1 মাসের ভিতরে আমার ভাত তুমো হয় না,
খুব কষ্ট, মানে অনেক কষ্ট হয়। মানে আমি এখন দৌড়াইতে পারলে দৌড়াইলে আমি মানে হরান হয়ে যাই, মানে ভাল লাগে না, মানে অজ্ঞান টাইপের হয়ে যায়। তো টাকা দিল, টাকা দেওয়ার পরে ভাঙলাম। তা আমার তো নিজের কাছে আমি নিজে সারতো না। আমি আবার তো টঙ্গিতে গেলাম, টঙ্গিতে যাওয়ার পরে ওই হোস্টেল থেকে টঙ্গি গেলাম। তা আমার ওই বন্ধুটাই ওই জায়গায় ছিল। তা আমার রক্ত বেঁচে তুই তো মাল খাইছিলি, এখন আমার টাকা দিয়ে তোরা মাল খামা, আমি এখন টাকার মালিক, আমার পকেটে টাকা, ঠিক আছে। এরপরে এতদিন খাওয়ার পরে কিন্তু আমার ওই যে যাওয়ার পরে বন্ধুরা কইলাম তুই থাক কতদিন, তুই কতদিন খা, তোরা টাকা দেব। টাকা পাইছিস কই? ওর প্রশ্ন কোয়েশনটা কি টাকা পাইছিস কি? আমি কই তোরা এখন কিডনি বেচমু। ওরে বললাম আমি তুই কিডনি বেচা হইব, আর আমি তো আর বলি নাই গা আমি যে বাচ্চা নিয়ে গেছি, তাহলে তো ধরাই যাইব গা, আমার সামনে তার থাকবো না, কিন্তু একটা লোক তো ছইরা যাইব গা। কিন্তু এখন যদি আমি আর লোকে কাজ না করি তাহলে আমার লাভ নেই। এখন আমি এই প্রচেষ্টা বুঝে লাইছি বাচ্চা কিভাবে নিতে হইব, বিক্রি করতে হইবে, এরকম কাস্টমার আমার। মানে আপনার চিন্তা হচ্ছে এরপরও একটা চুরি করবো? হ্যাঁ, এরপরও চুরি করব, এটা আমার টার্গেট ছিল, কিন্তু আমার ওরা রাখতে হবে। তো আর আমি মিথ্যা কথা বললাম আমি কিডনি বেচছি, কিডনি বেচা হয়েছে। তুই তো বললি আমি রক্ত বেচতে পারছি, তাহলে কিডনি বেচা আমার ব্যাপার না। তো বললো কি ঠিক আছে। এরপরে যেটা হলো, মানে আমার পজিশ ছিল আমি কোথায় থেকে আনছি এটা তো তোমার ব্যক্তি ব্যাপার না, আমি রক্ত যখন বেচতে পারি তাহলে কিডনি আমি বেচতে পারবো। তুমি টাকা দিছি, তুমি থাকো আমার সাথে, কিন্তু আমার পাশে তো তুমি যাই না। তা কি এখন আমার কি কিনতে হইব? কাপড় চুপড় কিনতে হইব, ভালো পজিশনে থাকতে হইব, কিন্তু আমার বাচ্চার লাইনে যাইতে হবে ভাইয়া, মানে বাচ্চা নিতে হবে। পয় পরিষ্কার থাকলে তাহলে আমার কেউ মনে করবো না এটা চোর, এটা ছেচর, এটা কেউ টোকাই মনে করবো না। তো কী করলাম, কাপড় চুপড় কিনলাম, ওরাও কিনাইলাম, চুল কাটাইলাম, সবারই দুজনে চুল কাটলাম, সব কিছু করলাম, প্রসেস শিখা ফেলাইছি, তাই না, করার কিছু নেই। চুল কাটার পরে ব্রেন খাটলো কি ভাইয়া, মানে কি এখন আমি একটা খবর পেয়ে গেছি গা, যেটা হলো আমার ফ্যামিলিগত, আমার নিজের খালতো বোনের বাচ্চা হবে। ও মাই গড, হো the most dangerous episode ever in secrets, not in secrets, my entire life, because আমি জানি না আসলে উনি কি প্ল্যান করতেছে and it is true or not, but we want to reveal. আমরা তার আগে আপনাদেরকে একটা বিষয় একটু অবগত করতে চাই, আপনারা আসলেই এই গল্পটা শুনতে চান কিনা। আমি একটা ভোটিংয়ে দিতে চাই, একটা SMS পোল আহ্বান করতে চাই। আফটার আ লং টাইম, আফটার আ ডিকেড আমি বলবো যে ও যা বলছে সেটা অত্যন্ত লোমহর্ষক। ড্রাগস একটা মানুষের বিবেককে স্ম্যাশ করে দিতে পারে, দ্যাট আই নো, অ্যাকচুয়ালি আই নো। এবং কিন্তু সেটা কত ভয়াবহ লেভেলে হতে পারে, আনথিঙ্কেবল, ট্রুলি আনথিঙ্কেবল। আপনারা যদি মনে করেন যে ইয়েস ওকে বলার সুযোগ দেওয়া উচিত এবং আপনারা জানতে চান যে আসলে ও কী করেছে শেষ পর্যন্ত, তাহলে আপনারা ভোট করবেন ইয়েস বলে। এবং যদি মনে করেন যে না আপনারা শুনবেন না স্টোরিটা, তাহলে আপনারা লিখবেন নো। ইয়েস নো ভোট করার সুযোগ আছে। এবং নিয়মটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে, ঢাকা এফএমের পেজে আসতে হবে। ঢাকা এফএমের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি www.facebook.com/ilovedhakafm। এই পেজটিতে গিয়ে আপনি ওখানে দেখবেন যে একটা স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা স্টোরিটা কন্টিনিউ করবো নাকি করবো না। যদি আপনি মনে করেন যে কন্টিনিউ করা উচিত তাহলে আপনি লিখবেন ইয়েস কমেন্টসে, যদি মনে করেন যে না করা উচিত না তাহলে আপনি লিখবেন নো। আমরা 15 মিনিটস বা 20 মিনিটসের মতো কাউন্ট করবো ওখানে ইয়েস নোর পার্সেন্টেজটা কত হতে পারে, তারপরে আমরা আসলে ওকে বলার সুযোগ দিব কি দিব না সেটা সিদ্ধান্ত নিব, ওকে, আপনাদের ভোটের প্রেক্ষাপটে। সো প্লিজ কাম টু ফেসবুক পেজ এবং ওখানে এসে আপনারা কমেন্টস করুন www.facebook.com/ilovedhakafm। ওকে, তো আপনি খবর পেলেন যে আপনার খালাতো বোনের বাচ্চা হবে, জি, তারপর বাচ্চা হবে। এই বাচ্চার খবরটা আমি পাইছি একমাত্র আমার এলাকা থেকে। এলাকার একজন আসছে। খালাতো বোন মানে কি আপন খালাতো বোন? আপন খালাতো বোন। ওকে। তা আমি এটা মনে করতাম না আমার খালাতো বোন যেটা, ওর মা ছিল না, বাট জি মা মৃত্যু ছিল। ওর আবার মা মৃত ছিল? হ্যাঁ, মা মৃত্যু ছিল। আচ্ছা। সে তার বিয়া মানে প্রেম করে বিয়ে করছে, তো আমার ফ্যামিলি তাকে পালতো। আচ্ছা। আমার বাবা মা পালতো, তো অন্য টাইপের ছিল, অন্যরকম মেয়ে ছিল, মানে ওইটাও ওর হাজবেন্ড ছিল নেশাগত, ড্রাগস নিত। আচ্ছা। ওরও ড্রাগস নিত ওর হাজবেন্ড, বাট আমার লক্ষ্য ছিল কি ওর বাচ্চাটা আমি কিডন্যাপ করব, এটা ছিল আমার প্ল্যান। কিডন্যাপ তো না, আসলে চুরি করবেন? চুরি করব, এটা আমি চুরি করব, এটা আমার লক্ষ্য ছিল। চুরি করে বিক্রি করে দেবেন? হ্যাঁ, বিক্রি করে দিব। তো এর আগেই আমি খবরটা আমি পাইছি, মানে নর্মালি হয়েছে কোথায়, আমাদের এলাকাতে ব্রাক মেডিকেলে। বাচ্চাটা নিয়ে আসবে, বাসায় তো নিয়ে আসবে, তো অবশ্যই আমার নানি থাকতো,
আমার নানি তার সাথে থাকতো, মা হারা ছেলে মেয়ে থাকতো। তো এইটা ছিল, বাট আমি এটা পরে কানেক্ট করলাম কি আমি এই পরীক্ষাটা কি এখন কি বাচ্চাটা খামো নাকি আর একটু বড় হয়ে নিক, একটু চুলমুল বাইরে নিক, একটু স্বাস্থ্য হয়ে নিক হালকা। এখন যদি বাচ্চা নেই তো দুধ দিতে পারবো না আমি, আমার প্ল্যান ছিল এটা, দুধ দিতে পারবো না। আর বাচ্চাটা এত সুখ না নিয়ে আমি কোথায় রাখবো। ওকে ওকে, পরে আমি ট্রাই করলাম। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টস করছেন এবং ওকে অনেক গালমন্দ করছেন। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন। ড্রাগস একটা মানুষকে কি করতে পারে, এর চেয়েও ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে ড্রাগস নিলে, এবং মানুষ তখন মানুষ থাকে না, মানুষ হয়ে যায় একটা দানব, কাণ্ডজ্ঞানহীন দানব। এবং আমরা সেদিকে এগোচ্ছি, কজ এই জন্যই বলছিলাম যে লোডটা আপনারা নিতে পারবেন কিনা, যে আজকে সিক্রেটসের ড্রাগ, একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে। ও তো একদম ক্লাস 8 বছর বয়স থেকে ড্রাগের মধ্যে গেছে এবং স্টেপ বাই স্টেপ ও বড় বড় ধরনের ড্রাগ নিয়েছে, বিশেষ করে ব্রাউন সুগার যেটাকে আমরা হেরোইন বলি, সেটা ওর জীবনে কতটা প্রভাব ফেলেছে এবং সেটার জন্য ও কতটা অমানবিক হয়েছে সেই গল্পের একেবারে ধারাবাহিক পর্যায়ে আমরা একেবারে প্রথম দিকে আছি। এরপরে আরও ভয়ানক কিছু আছে আমি জানি, এবং সেজন্যই বলছিলাম যে আপনারা শুনতে পারবেন বা শুনতে চান কিনা সেটার জন্য কমেন্টস করতে হবে আমাদের পেজে এসে, www.facebook.com/iloveDhakaFM। ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে, কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, ওখানে স্ট্যাটাসে গিয়ে কমেন্টস করুন, গণহারে কমেন্টস করতে হবে, ইয়েস অথবা নো লিখে। যদি নোর পার্সেন্টেজ বেশি হয় আমরা ক্যান্সেল করে দিব স্টোরি, যদি ইয়েসের পার্সেন্টেজ বেশি হয় তাহলে আমরা কন্টিনিউ করব। একটু পরে আমরা রেজাল্ট জানাচ্ছি, বলুন। তারপর হইলো মানে বললো, মানে আমি চিন্তা করলেন যে হ্যাঁ বাচ্চাটা একটু বড় হবে, বাচ্চাটা চিন্তা করলাম বড় হবে। আরেকটা চিন্তা ছিল বাচ্চাটা কিনবে কে, পজিশন যেতে হইব, কিনবে কে। পরে বাট আমি গেলাম কোথায়, ওই বড় ভাইয়ের কাছে, জি, যেটাকে 3 লাখ টাকা বিক্রি করছে। তা ওই কষাই পট্টিতে আমি গেলাম, বড় ভাইরে বললাম ভাই এমনিতে এটা মানে কে কিনে, মানে জিনিসটা কিনে কে, মানে এমনি একটু আমার যদি একটু বুঝাইতেন, মানে আমি একটু অবশ বলতেছি মানে আরে মানে এই কথাটা কেন জানার জন্য, মানে আলটিমেটলি বড় ভাইকে দিবেন না, দিবেন হচ্ছে আমি একা টাকাটা খাবো, আমার লক্ষ্য এটাই। মানে টাকাটা যদি আমি পাই তাহলে আমি বড় লোকের জীবন, টাকা পয়সা থাকবো বেশি, অনেক দিন চলতে পারবো। তো আমার এইটা ছিল। এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904 এই নাম্বারে। আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। 2 মিনিটের বিরতি। ভেরি ভেরি টেরিফিক আমি বলবো, ভয়াবহ। এবং আমি হঠাৎ করেই একটা SMS বা কমেন্টস পোল যেটাই বলি না কেন ফেসবুকে আহ্বান করেছি, এবং সেখানে আমি বিভিন্ন রকমের কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটু সময় বিলং করতে চাই, আরও অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে দিতে চাই, এরপরে আমি আসলে বুঝতে পারবো যে আপনারা কত পার্সেন্ট শুনতে চাচ্ছেন আজকের এই পাভেলের জীবনের যে ভয়ানক রকমের সিক্রেটস। সেটা পার্সেন্টেজ নো যদি বেশি হয়ে যায় আমি অফকোর্স সেখানে স্টপ করে দেবো, যদি দেখি যে না ইয়েস পার্সেন্টেজ অনেক বেশি তাহলে আমি কন্টিনিউ করবো। সো ছোট্ট একটা বিরতি নেব, আর এই ফাঁকে সবাইকে বলছি এসে রেজাল্টটা জানিয়ে দেবো। আর আপনারা সবাই আসুন ফেসবুকে, আমাদের ঢাকা এফএম-এর ফেসবুক পেজ, ওখানে এসে কমেন্টস করুন। হ্যাঁ অবশ্যই কমেন্টস করবেন, ওখানে একটা স্ট্যাটাস দেওয়া আছে www.facebook.com/iloveDhakaFM। আমি আবারও বলছি www.facebook.com/iloveDhakaFM, আমাদের ঢাকা এফএম-এর পেজ। ওখানে যে লাস্ট যে স্ট্যাটাসটা দেওয়া আছে ওখানেই আপনারা ইয়েস বা নো বলে কমেন্টস করবেন। একজন ব্যক্তির 1000টা কমেন্টস করার দরকার নেই, একবার কমেন্টস করলেই হবে। আর আরেকটি বিষয়, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904। আমি আবারও বলছি 09611904। ছোট্ট আরেকটা বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM-এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে, এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। ফিরে এসে রেজাল্ট। যেই মহিলাটার বাচ্চাটা দিছে
মহিলাটার যে পুরুষটা, ওই পুরুষটার ওই মহিলাটাই বাচ্চা কিনে তারা আবার বিক্রি করে আরেক জায়গায়, ট্রান্সফার করে দেয়, মানে আরেক জায়গায় বিক্রি করে ফেলায়। বাট আমি ওই মহিলা কইছি ওই হেয়ার কাছে বেশি। পরে ওই যেই আঙ্কেলটা ছিল, ওই মুরব্বিটা, যেই লোকটা কিনে, আর একটু সাইডে রাখি করি, দেখেন আপনি বড় বাইরে জানেন না, আপনার লোক একটু পার্সোনাল কথা ছিল। কয় কী কথা? কয় টাইম নেই, মানে হ্যাঁ কাছে টাইম থাকে না, মনে করো ধরায় মরাই দিব, এরকম একটা পজিশন থাকে, ভয় থাকে, ভয় পেয়ে মানুষে তো অকামে কাজ করলে ভয় থাকবেই, স্বাভাবিক। তার জিজ্ঞেলাম ভাই আমি একটা বাচ্চা আছে, কতটুক বলতেছে, কতটুক, কয় কেজি, মানে আগে কেজির মাধ্যমে আসে, মানে যদি ছোট 1 কেজি ওটা বাচ্চা দিয়ে দিবে, কেজির মাধ্যমে আসতেছে। আমি কই কেজি মজি না, মানে বড় হইলে আমি বাচ্চাটা দিয়ে দিতে পারি, স্বাভাবিক, আমার হাতে আছে। কই শুন, যদি ছোট থাকে তাহলে এই টাকাটা পাবি, মান পাবি বেশি। কি লেখা, ছোট যদি বাচ্চাটা তুই দেশ আরেক জায়গায় আরেক মার কাছে, তাহলে ওরে মনে করবো ওইটা ওর মা। আর যদি বড় দেশ তাহলে তুমি চিনা ফালাইবো, এটা তো ওর মা না, মনে করবো অন্য জায়গাতে পালক আনছে, তো এটা মনে করবো আর সন্তান থেকে প্যাডের থেকে হয়েছে, এইটা মনে করবো। তো ভাই আমি তো মাথা, মানে মুখ করতেছে, আপনাদের মাথায় এত বুদ্ধি, মানে বুদ্ধির কথা কইছি, বুদ্ধি খাটালে টাকা কামাইতে হলে করতেই হবে, স্বাভাবিক। ঠিক আছে আমি বাচ্চা দিতেছি, আপনি টাকা পারস করেন, বলতেছে আপনি টাকা দেন, অর্ধেক ক্যাশে, মানে এমনি দেন, আগে টাকাটা দেন, অ্যাডভান্স করেন। কত? আমাকে অ্যাডভান্স আপনি যে যতই করবেন, অ্যাডভান্স আমার টাকা দিল 20,000 টাকা। আমি ওই বন্ধুটারে নিয়ে আসলাম, কোনো কথা বলবি না, টাকা দিল 20,000। তো আমি গেলাম ওই 20,000 টাকা নিয়ে, ওই 20,000 টাকা নেই, কতদিন আমি অফ ডে ছিলাম, মানে থাইমা থাকছি। বাচ্চাটা একটু বড় হয় না, মানে সুবিধা হবে নিতে, কেউ যদি না বুঝতে পারে, মায়ের কোলে থেকে দুধ ছাড়ার আগে আমি যদি নিয়ে যেতে পারি, সেই বয়সটা ছিল আমার। তারপর একটু বড় হয়েছে, এরপর আমি চলে গেলাম, আমি উত্তরেতে আসলাম। তো আমার বোন এই জায়গাতে থাকে না, থাকে কোথায় থাকে, হইলো আপনার নিকুঞ্জ বামে যে বাজারের দিকে থাকে। তো ওই জায়গাতে আমি গেলাম, পাইছি। তো আমার বোনের সাথে মনে করেন আরেক বোনের সাথে দেখা হয়েছে, ওর 2টা বোন। জি। তো বড় বোনের সাথে দেখা হয়েছে, আমি কইছি তোদের বাসা কোথায়? কয় বাসার সামনে। আমি কই যাবো। তো আমার লগে 2টা লোক ছিল, তো আমার লক্ষ্য ছিল টাকার বিষয়, আমি তো টাকা নিবো, আমি আবার অ্যাডভান্স টাকা নিয়ে আসছি 20,000 টাকা। যদি আমি টাকাটা যদি নাও নিই তাহলে আমি মাইরা ফেলাইতে পারে, যে কোনো একটা কিছু করে ফেলাইতে পারে, সে ডর ছিল। তা বললাম কি ঠিক আছে আপু আমাকে বাসায় নিয়ে যা, আমি একটু যাই। তুই তো বাসায় যাস না, তোর এই অবস্থাকে, মানে ভয়ানক। হ্যাঁ কোনো কাছে না। আমি কইতেছি তুই কোথায় যাচ্ছি? আমি একটু সামলাইতে যাই। বামে গেছি, বামে গিয়ে বাসাটা পাইছি, সমস্যা নেই। তারপরে গেলাম, বাসার দিকে গেলাম। তা আমার বোন দেখতেছি কি, মানে বাচ্চাদের তেনার গুলাট আছে না, সেগুলো সব লড়াইতেছে। 3 জন আমরা, বাট 3 জন, মানে প্রসেসটা কিন্তু ওই যেরকম আমি ওই আগের বারে যেটা খাইছিলাম, যেটা নিছিলাম, সেরকমভাবে আমি মানে করতে চাই, মানে আমি কালার জন্য না হই, মানে ওই জায়গার ভিত্তিতে আমি পরিবারের ভিত্তিতে যিনি কালার না থাকে, এই প্রচেষ্টা ছিল। তো আমি কি করলাম, 2টা লোক রে কইলাম বন্ধু তুই এই পাশায় আর তুই এই পাশায়, আমি বামে দিয়ে ঢুকবি, মানে ঘরের ভিতরে ঢুকবি, ছিটকিটা খুলবি, নিয়ে খালি নগদ তার সাথে যাবি গা। তা আমি কোন জায়গাতে ধরা খাইলাম, মানে আমি বাসায় ঢুকে গেছি গা, ধরা খাই গেছি। পরে আমি বললাম কিরে কি অবস্থা? কই ভালো, তুই এতদিন কাইন্দা দিছে আমার দেখা, মানে আমি অনেক বছর পর আমি গেলাম, 1 বছর হবে এরকম। তা গেলাম, তারপর আমার বলতেছি কি ভাই তুই কই ছিলি? আমার মা হারা। আমি তো এইটাও ভাবতেছি, মানে আমার ভিত্তি একটা চলতেছে, আমি এইটা কি, মানে ওর মা হারা। টাকাটা নিছি, টাকাটার বিষয়ে আমার ডর ছিল, মানে যদি আমার মায়েরা ফেলায় তাহলে তো আমার মা বাবা আর পাইব না। যদি সুস্থ থাকি তাহলে আমি যাইতে পারবো। ঘটনার পরে আমি কি করলাম, পরে ওরা বাচ্চাটা নিয়ে বার হয়ে গেছে, আমাকে যাও তোরা মেন রাস্তায় যা, সিএনজি নিয়ে একটা সিএনজি নিছে, বাচ্চারা নিছে। কি করলো আর আমাকে ফিটার যদি সামনে থাকে, প্রচেষ্টা কি শিখিয়ে দিছে, যেই বেটার থেকে 20,000 টাকা নিছি, সে বললো কি ফিটার যদি থাকে ফিটারটা কিন্তু মুখে রাখবা, মুখের থেকে সরাবে কিন্তু বাচ্চা কিন্তু চিক করে দিতে পারে, স্বাভাবিক। তা আমি করলাম ভাই এত ব্রেন্ড, আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমাকে ফিটার যদি থাকে ফিটারটা মুখে নেয়। ফিটারটা মুখে নিছে, ফিটারটা মুখে নেওয়ার পরে চলে গেছে। আমি কইছি ঠিক আছে, আস্তে আস্তে ওরা বার হয়েছে, নিকুঞ্জ আইসা মানে গাড়ি তুলছে। তা আমার বোন এখনো তেনা লাড়তাছে, মানে অনেকই তেনা, বাচ্চাদের যখন একটা বাচ্চা হয়েছে তেনা তো থাকবে, স্বাভাবিক, ঘরের কিছু না থাকলেও তেনা দিতে হবে, তো দিতেছে। পরে আমি রুমে গেছি, রুমে গিয়ে চিক করে দিচ্ছি আমার বাচ্চা। এখন আমার ভিতরে সন্দেহ ঢুকে গেছে, কি রে পাবেল এলো তো বাচ্চা নেই ভিতরে কি। তা আমার পিছিয়ে 2টা লোক ছিল, ওই লোক 2টা দেখে ফেলাইছে, সন্দেহ ঢুকে গেল। তা আমি কেমনে কমো বাচ্চা কই, কি করছে বাচ্চা দেখ কোথায় আছে, মানে আমি এই জায়গায় একটু পাট দিলাম, মানে অন্যরকম মুড ধরছি,
পরে আমি কই ঠিক আছে আমি দেখতেছি, আমি কি এইদিকে তুই আবার কি কইছি আমাকে, এদিকে যে আসছিস বাসাটা বাড়া নিছিস, এদিকে তো চোর অনেক ডাকাত মুকাত থাকে, এখন যে কিডন্যাপ বাড়াইছে বাচ্চা মুচ্চা নেওয়ানের, মানে আমি অন্যরকম কথা বলছি, মানে টার্গেট আমি নিয়ে যাইয়া টাকাটা খালি লই আমি খালি চম্পট পরে গেছি। পরবার আমি ঠিক আছে আপা তুই এদিক থাক, আমি ওদিকতে বাড়িতে আমি দেখি বাচ্চাটা আছে নাকি। বাইরে আমি কোনো বাড়িতে বাইরেই মনে করেন সিএনজি খারাপ হয়েছে, নগর দিকে নগর টান গেছি চলে গেছি এই সন্দেহ গেছে, আমি নিয়ে গেছি বাচ্চা। এরপরে থেকে মনে করেন পরিবার থেকে আমি আলাদা হয়ে গেছি, এখন পর্যন্ত আমি যাইতে পারিনি। কত সালের ঘটনা এটা? এটা হয়েছে 2014 সালে। আচ্ছা, বাচ্চারা নিয়ে কি করলেন? বাচ্চাটা নিয়ে আমি বিক্রি করে ফেলাইছি, তাও নিজের ভাগ্নি দিতে মানে কষ্ট লাগতেছে, নিজের ভাগ্নি দিতে কষ্ট লাগতেছে, মানে অন্যরকম মানে ফিল, মানে আমি এতটা জঘন্য হয়ে গেছি। আমি একটু আগে বলেছিলাম যে দিস ইজ দ্য টাফেস্ট স্টোরি এভার ইন মাই এন্টায়ার রেডিও ক্যারিয়ার লাইফ। একটা ড্রাগ অ্যাডিক্ট মানুষ কি করতে পারে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া পিপল, কজ যার পরিবারে একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলে মেয়ে আছে সেই জানে যেটা কতটা ভয়ানক হতে পারে। আমি নাম মেনশন করব না, আমি হঠাৎ করে আমার প্রিয় শিক্ষকের খুব 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 প্রিয় একজন শিক্ষক আমার, তার ফোন পেলাম অনেক দিন পর, এবং সে যখন আমাকে পড়াতো, আমার মনে আছে অনেক আগের ঘটনা, তার প্রথম বাচ্চাটা তার কোলে থাকতো, তার বাসায় গিয়ে আমি পড়তাম। তো সেই বাচ্চাটা অনেক লম্বা সময় পরে যোগাযোগ হচ্ছে, তো সেই বাচ্চাটা বড় হয়ে গেছে। টিচার আমাকে ফোন দিয়েই হাউমাউ করে কান্না, বিকজ সে যে কোনোভাবে জেনেছে যে সেও আমি মিডিয়াতে কাজ করি বা এরকম। কী হয়েছে স্যার, কী হয়েছে? যে আমার বড় বাচ্চাটাকে তুমি হয়তো চিনবা। বলছে হ্যাঁ আমি চিনি, আমি অনেক ছোটো অবস্থায় দেখেছি কোলে, আপনি কোলে ওকে নিয়ে আমাকে পড়াতেন। হ্যাঁ ও তো এখন অনেক বড় হয়ে গেছে, ওর তো এইরকম এরকম। আমার টিচার সো ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ, এত ব্রিলিয়ান্ট সে। এবং তার যে ফার্স্ট বেবি, সেই ফার্স্ট বেবির এডুকেশন যে ক্যারিয়ারের কথা আমাকে বললো, আমার বিশ্বাস হয়নি যে এত ব্রিলিয়ান্ট একজন টিচারের মানে ফার্স্ট বেবি কেন এরকম একটা অবস্থায়। তারপরে সে আমাকে পুরো স্টোরিটা বললো যে এই হচ্ছে অবস্থা। তারপরে আমাকে সে রেগুলার ফোন দিতে লাগলো যে তুমি ওকে একটু এনগেজ করার চেষ্টা করো। বুঝতে পারছিলাম যে কেন এনগেজ করার চেষ্টা করার কথা বলছে, যেখানে স্যারের হাতে লটস অফ অপশন। পরে আমি যেটা বুঝলাম যে ও ড্রাগ নেয়, এবং নট অনলি দ্যাট, ও ড্রাগ নিয়ে বাবা মায়ের গায়ে রেগুলার হাত তোলে। এবং আমি যেটা করলাম যে ঠিক আছে তাহলে ওকে আপনি একটু পাঠায় দেন, আমি দেখি একটু কাউন্সিলিং করে কিছু বলা যায় কিনা, ও যেহেতু আমার সম্পর্কে মোটামুটি জানে। অ্যান্ড বিলিভ মি গাইজ, ও যখন আমার সামনে আসলো একদম সুটেড বুটেড, ওকে দেখে বোঝার কোনো উপায় নাই যে ওই এই ধরনের ড্রাগ নিচ্ছে। অ্যান্ড হোয়াট হি সেইস যে বাবা হচ্ছে ওর সবচেয়ে কাছের বন্ধু। আমি খুব চোখে নাকে মুখে আমি বিলিভ করতে পারছিলাম না যে একজন শিক্ষক আমাকে ফোন দিয়ে কাঁদছে হাউমাউ করে তার সন্তানের জন্য, আর সেই সন্তান এসেই আমাকে এত স্মার্টলি বলছে যে বাবা হচ্ছে তার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, এবং সে মিথ্যা কথা বলছে। অ্যান্ড হোয়াট হ্যাপেন লাস্টলি, ইউ ডোন্ট বিলিভ, দিস বয় সুইসাইড। এবং যাওয়ার আগে সে একটা নোটও লিখে গেছে। যাই হোক, আমি জাস্ট একটা ঘটনা আপনাদেরকে বললাম যে ড্রাগ যে কি করতে পারে, মানে যারা ভুক্তভোগী, যেসব ফ্যামিলিতে সন্তানরা 2-1বারের জন্য হলেও এই ধরনের ঘটনায় গেছেন, আনথিঙ্কেবল, ইউ ক্যান বিলিভ দিস। কজ এই ছেলেটা তো বলছে যে নিজের ভাগ্নিকে বিক্রি করে দিয়েছে, ছোটো একটা বাচ্চাকে। মানে মানুষের ভিতর যদি বিন্দুমাত্র মানবিকতাও থাকে তাহলে তো এটা সম্ভব না। আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছিল। কিন্তু ড্রাগ যারা নেয়, কিছু ড্রাগস আছে ওই মানবিকতাটাকে ভয়ানকভাবে কিল করে ফেলে অ্যাডিকশনের ক্ষেত্রে। অ্যান্ড দ্যাট ইজ পসিবল। ওকে গালি দিয়ে কোনো লাভ নেই, বরং নিজে সতর্ক হন। সেই জন্যই আমাদের এই সিক্রেটস। হ্যাঁ, আপনি বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে ফেললেন, 3 লক্ষ টাকাই আপনি নিলেন। হ্যাঁ 3 লক্ষ। আরো যে 2জন কাজ করলো আপনার সঙ্গে, অগরে টাকা দিছি। আচ্ছা, 40 করে দিছি। মানে আমি এই মেয়েটা কোথায় আছে, আপনার এই ভাগ্নি কোথায় আছে? এখনো আমার সামনে চোখে ভাসা আছে, এখনো আছে বলতে আর যে মহিলাটা নিয়ে গেছে সেই মহিলাটার কাছে আছে। ওই মহিলা বিক্রি করে দেয়নি? না, ওই মহিলা বিক্রি করে নাই। বাচ্চাটা খুব কিউট ছিল। তো আপনি তো চাইলে এটাকে যে কোনো মুহূর্তে একটা ফ্যামিলি ফেস করাইতে পারেন। দিতে পারি না তো ভাইয়া। কেন দিতে পারেন না? এটা মানে আমার বোনটা তো চলে গেছে, আর দিতে পারি না। তারপরে আরেকটা বাচ্চা মানে নেওয়া হয়েছে, বিয়ে শাদী করা হয়েছে। জামাই ছিল ড্রাগস প্রতি, ওর জামাইও ড্রাগসে গিয়েছিল। জামাইটা আমি তো আগে এরপরে আপনি আর চান্স মানে নিতে পারেননি? না। কিন্তু এই যে বাচ্চাটা তাহলে আসল কাহিনী কি জানে যে এর ঘটনা? বয়স কত এখন? 3-4 বছর বয়স? হ্যাঁ, আরো বেশি। তো কি জানে আসল কাহিনীটা, জানে ঘটনাটা কি ঘটেছে? কখনো জানে না, দূরে আছে, অনেক দূরে থাকে, ময়মনসিংহ।
ওকে, আমরা সামনের দিকে আগাই। তারপর এমন কাহিনী হলো, টাকা দিল, টাকা নিয়ে আমি পুরো খরচ করলাম অনেক দুঃখ, মানে আমি এখন টাকার মালিক মনে হয়, মানে অন্যরকম লাগে। সবাই যার মতন থাকলো, আমিও সবারই ছেড়ে দিলাম। আমি এক জায়গায় গেলাম, কক্সবাজার গেলাম। মানে এখন আমার চিন্তা ছিল মানে ভালো ভালো গ্যাংয়ের সাথে পরিচয় হম, যেরকম আমার টাকার বিনিময়ে মানে টাকা আমার থাকবো। আমার লক্ষ্য ছিল ভাই আমার একটা গাড়ি থাকবো পিছে, আমি ছিটে বসবো, মানে ড্রাইভার চালাইবো, এমন আমার একটা পজিশন ছিল। তেমন হয় না, 8 টাকা কামাইতে পারি না। আমি ঠিক আছে, এই টাকা পাওয়ার পর এতটি টাকা মানে আমার 2 মাসের ভিতরে টাকা এটি সব শেষ, সব হিরোনের পিছে। এই 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা মানে অগর নিয়েই খাইছি। মানে আর যে 2জন ছিল, সেই 2জন বাসায় যাইতো মোটামুটি, কিন্তু আমি তো বাসায় মুখ দেখতে পারতাম না। ওই টাকা আমি 2 মাসের ভিতরে পুরো টোটাল শেষ করে ফেলেছি। আচ্ছা। তো এর প্রতি এই যে এই ডাক্স নিয়ে আরও কক্সবাজার ছিলাম, কক্সবাজার থাকার পরে ভালো ভালো লোকের পরিচয় হয়েছে। তো ওরা অনেক সামথিং কাজ, অনেক আমার কাজ দিতে চাইছে, কিন্তু আমি আর এইসব লাইনে যাইতে চাই না, বললাম আমি আর যাইতে চাই না। পরে বন্ধুটা বললো কি এখন কি করবি? ব্যবসা করব। কি ব্যবসা? ফকির বাবার ব্যবসা করব, মানে ইয়াবার ব্যবসা করব। ব্যবসা শুরু করার পরেই ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করতাম। এর মধ্যে সিম্পল আমার 2টা বন্ধু ছিল আমার পাশে। এটা কি কক্সবাজারে ব্যবসা করতে নাকি কক্সবাজার থেকে নিয়ে? কক্সবাজারে ব্যবসা করতাম, কক্সবাজার থেকে নিয়ে এসে পরে ব্যবসা করতাম। আর যদি টুকটাক বেশি লাগতো 10টা, মানে পাইকারি হিসাবে 10টা 15টা 20টা আমি দিতাম, মানে 1-2টা বেচতাম না। আচ্ছা। এটা পোষায় না, মানে 1-2টা দিলে মনে করি ধরা মোড়া খাইতে হইব, ধরা না খাই একবার 10টা দেবো, এই কারণে। তো ওই জায়গাতেই কিনতাম, ওই জায়গাতে আমরা 100 করে টাকা 100 করে কিনতাম বড় জিনিস, তো ওইটা বিক্রি করতাম 200 টাকা, 100 টাকা লাভ। মানে ওই জায়গায় মানে কাস্টমার আছে, যে হোটেলে আসে মানুষরা, বেড়াইতে আসে, ঘুরতে আসে, তো এই জিনিসটা খুঁজে পায় না। এখনকার অতিরিক্ত ড্রাগস মানুষটা নেয়, ইয়াবা ট্যাবলেটটা। তো ও যে অগর কাছে বিক্রি করতাম 200 টাকা করে। তা আমার প্রতিবারে জিপার 200 পিস যাইতই, প্রত্যেক দিন 200 পিস। আচ্ছা। তো এমন যাওয়ার হতো, তো ওই টাকাটাও আমার থাকতো। তো এরকম করার পরে তো ওই ফ্রেন্ডেরই টাকা, তো সবাই একই সাথে ছিলাম এক হোটেলেই। তো ওই বিক্রি করার পরে একদিন প্ল্যান ছিল, তো এই দিদি আবার জিনিস কিনা তারপর চলে যাবো না আমরা, আবার কক্সবাজার থেকে ঢাকা জামুগা। তো ওরা একই পাশে গইলো, ওই বন্ধুটা যেটা আমরা রক্ত দিয়েছিলাম, যে মনে রক্ত দিয়ে আমরা এটা কি বেচা যে খাইলাম, তো ওই বন্ধুটাই ফয়সাল কি করলো, আমার টাকা যা আছে সব কিছু লয়ে হয় বাক্স। তো এরপরে কি আমার মানুষ, আমার বিশ্বাস মানে মর্যাদা বাইরে হয়ে গেছে। ফ্যামিলি তো আর যাইতে মন চায় না, তাহলে আমি মনে করি আমার ফ্যামিলিও ভালো হইব না। মানুষই যদি লয়ে জায়গা কাছের মানুষ, তাহলে আর কি, আর ফ্যামিলির কাছে আর যাওয়া যাবে না। তো টাকা পয়সা সব নিয়ে গেছে। তো এরপরে কি করবো, পরে আরো 2টা আর ছিল, কই অগর কইতেছি চল তাহলে আমি কি করবো, হয়তো লয়ে গেছে গা। তোর মাতে ওর মানে ওর সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে সাইকো হয়ে গেছে গা, মানে খাইতে খাইতে মানে চুরির অভ্যাসটা বেশি হয়ে গেছে গা, হাত লড়ে বেশি ওর, মানে চুরি করতে মন চায়, মানে যার জিনিসই পাক হয়তো ব্রাউন সুগা খাই, হিরোইন খাই, এই কারণে ওর মাথার ডিমাটা আউট হয়ে গেছে গা। তো আমি টুকটাক আমি ব্রাউন সুগা আস্তে আস্তে ছাড়তাছি, ইয়াবা ট্যাবলেট 2টা ফেলেছি যখন ব্যবসা করি, আস্তে আস্তে ছাড়ি। তো এই কারণে আমার শরীরটাও ফিট লাগছিল, আস্তে আস্তে আমার শরীরটা আসছিল। তো কী করবো, এরপরে কি ডাব বেচা শুরু করলাম। ডাব গাছে না ডাব, ওই ডাব বিক্রি করলাম, অগ 2টারে বয় দিছি, আমাকে ডাব বিক্রি করে এন্দা ব্যবসা করি। কেউ বুঝতে পারবো না ব্যবসা কই দিয়া করবো, কেউ বিক্রি বুঝতে পারবো না। আলটিমেটলি ডাবটা হচ্ছে একটা শো অফ। ডাবটা ছিল শো, মানে এমনি কক্সবাজার তো পুলিশ থাকে, প্রশাসন অনেক, তাই আমি এটা শো, এটা মাল এন্দা বেশি বিক্রি হবে। তা আমি পার ডে এখন আমি মাল নিতাম 400 পিস 500 পিস মাল নিতাম ওইখান থেকে কিনা, 20 পিস 30 পিস বিক্রি করে দিতাম, বাইরের তো লোকাইতো পরিচিত দিয়ে দিতাম, পরিচয় হয়ে গেছে দিয়ে দিছি। তো এরপরে কি মাল ওইটা বিক্রি করা শেষ, টাকা পয়সা হয়েছে, পর আবার ঢাকার রওনা দিছি। তো এখন এর পর্যায়ে ঢাকা আসলেও কোনো লাভ হইল না, আবার ওই ডাক্সের প্রতি থাকলাম, হিরোইনের প্রতি। এই জিনিসটা ছাড়ার জন্য কিন্তু আমি সরে গেছি গা, তাই এই জিনিসটাই। তারপরে কি এরপর আমি ডাক্সের ভাবতাছি, এই জিনিসটা খাওয়ার পর আমার বোনের কথাটা ভাবতাছি, বোনটার কী অবস্থা, কি হয়েছে, পাগলামি কোন জায়গায় কি হয়েছে, মানে কোনো মামলা দিল নাকি, কেস মামলা করছে নাকি, জিটি করছে নাকি, মানে আমার ভিতরে একটা ডর, আমার নামে করছে নাকি আমি একটু নিকুঞ্জ যাবো নাকি, এই জিনিস চিন্তা করতেছি। তা বললাম আমি ঠিক আছে আমি একটু নিকুঞ্জ যাই, একলা যাবো, মানে একলা গেলে বেশি ভালো হবে, যদি কিছু হয় তাহলে দৌড় দিয়ে যাইতে পারবো, যদি 2-3 জন যাই তাহলে সমস্যা হইব, ধৈর্য ফেলাইতে পারে, ওর ধরলে আমার জিগাইতে পারবো। তা আমি একা গেছি। তো এই জিনিসটাই খারাপ লাগছে, বোনটা পাগল হয়ে গেছিলো, পুরো মেন্টালি পাগল হয়ে গেছে বাচ্চার কারণে। তা আমি অনেক আমার খারাপ লাগছিল।
তা আমি এই জিনিসটা চিন্তা করলাম, আমি জীবনে এই জগৎটা আমি এতটুকু জানোয়ার হয়ে গেছি, মানে অমানুষের কাজ করলাম এই জানা। নিজের বোনের বাচ্চাটারে মাহার এক মেয়েরে এটারে আবার ওরা সন্তানরে দিয়ে দিলাম অন্য জায়গায়। এই জিনিসটা আমি কি করছি, মানে এটা আমি মানে এটা ভাবতে পারতেছি না, আমার অন্যরকম লাগতেছে। তো অতিরিক্ত মানে আমি ড্রাগস নিতেছি, মানে টেনশনটা সরামো নাহলে ড্রাগস নিমো অতিরিক্ত। পরে এক পর্যায়ে এটি নাই, আসতে পরে আমার দেওয়ালে পিঠ লাগে গেছে গা। তো একটা লোকই ছিল আমার বাঁচাইছে, আলহামদুলিল্লাহ, তাকে ধন্যবাদ জানাই। নাম স্মরণ করি জাহের ভাই। তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, অস্ট্রেলিয়াতে তার জন্মস্থান, জি। বাংলাদেশে আসছে। তো আমাদের এই নার্কোটিক ডিপার্টমেন্টের যে সেন্টারটা মাদকাসক্তি, তো এটা ছিল বারাকাতে, সে প্রোগ্রাম করছে, নাম করা যে সেন্টারটা, সে বারাকাতে প্রোগ্রাম করার পরও তারপরে সে স্লিপ করছে, মানে আবার সেও হিরোইন অ্যাডিক্ট ছিল। আচ্ছা, তারপরে সে আমাকে স্পটে দেখলো, মানে আমি খুবই কান্না করি ভাই, আমি মানে মাল খাইতে পারি না, আর মানে মানসিক একটা সাইকো প্রবলেম হয়ে গেছে, মানে বোনের চিন্তা করতেছি, এদিক থেকে বাসায় যেতে পারবো না, এদিকে কই যাবো, কি করলাম আমি জীবনে, জগৎটা আমার মানে পাইলে গেছে, মানে অন্যরকম হয়ে গেছে গা, কি মরা ছাড়া কোনো উপায় হইব। তা এক পর্যায়ে যে ডাক্স নিতে পারে সে মরতে পারে, সুসাইড করতে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তা আমি হাতে মতে মানে কাটতে চাইছিলাম অনেক কিছু, মানে রক কাটমি হে করমি তেমন। তারপর আমি হারপিক নিয়েছিলাম, নিজেকে হারপিক খেয়ে ফেলাইছিলাম, আমি মরতে চাই, আমি সুসাইড করি, নাহলে ব্রিজে পড়ে যাই, যে কোনো এক জায়গায় পড়ে যাই, মরি, মরলে তাও আমার খুব ভালো লাগবো, তাও মরতেও পারি না। হারপিক খাওয়ার পরে কোনো কাজ হয় না। ওই লোকটা আমাকে বাঁচাইছিল। তো বললো কি, পরিচয় হলো কিভাবে? পরিচয় হইলো ওই যে স্পট থেকে। আচ্ছা, সে স্লিপ করছে, সে আবার মানে রিহ্যাব সেন্টার আবার যাইতে চায়, নার্কোটিক ডিপার্টমেন্টে থাকতে চায়। সে আমার ওই জায়গাতে তুলে নিয়ে আসলো। ওই লোকটা আমাকে ভালো করতে চায়, তার টাকা আমি মাইরে দিই। মানে আপনি তার টাকা মেরে দিলেন? তার টাকা মেরে দিছি আমি। মানে কিভাবে মারলেন? মানে জাবরায় ধরে যায়, মানে আমি তো অন্য কিছু খাই ফেলেছি হারপিকের মতন, মানে বমি আসতেছে, মরতেও পারতেছি না, সুসাইড করে, মানে তো এমনি জাবরাতে তো হ্যাঁ মানি ব্যাগে হাত দিয়ে লয়ে ফেলেছি। আচ্ছা, পিস দিয়ে আমি নিয়ে ফেলাইছি। পরে সে টের বুঝে নেই, মানে অসুস্থ একটা লোক আমার বুকে এমনি হঠাৎ করে মানে পড়ে গেছে গা। তো এরপরে যে আমি মানি ব্যাগটা নিয়ে ফেলাইছি, পরে আমি কিছু চলে যান, আপনি লাগবে না। সেও আবার 1 মাস পর সেই লোকটি আসছে আমার ভালো করার জন্য। ওকে। তো আমি যে জায়গায় আমি ছিলাম, রাইজিং ফ্লোরে ছিলাম, নার্কোটিক ডিপার্টমেন্টের, নার্কোটিক এই যে। আপনাকে নিয়ে গিয়ে কোথায় দিল? আমি ডিটেল শুনতে চাই আপনার কাছ থেকে। আমাকে নিয়ে পরে বাটটা নিয়ে গিয়ে রিহ্যাব সেন্টারে দিল। আচ্ছা, অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে, মানে মানে জিনিসটা আমাকে ভালো করতে চাই সে। আমি কই ভাই আমাকে আপনি ভালো করে কি কি লাভ হইব আপনার? আমি এমন অনেক মানুষ ভালো করছি। আমি কই আপনি তো নিজে ভালো নাই, আপনিও তো স্লিপ করছিলেন, তার জন্য আপনিও খাইতেন। কয় এখন তো আমি ভালো, কিন্তু আমি একটা মানুষটা যদি ভালো করি তোমার 10টা মানুষ ভালো হইব। তা আপনার লাভটা কি আমাকে ভালো করার জন্য? লাভ আছে, তুমি থাকো, তোমার অনেক ভালো হইব। ধরে নিয়ে গেল আপনাকে? হ্যাঁ, ধরে নিয়ে গেল আমাকে। আমার চুলমুল সব মানে চান্দি করে ফেলাইছে, মানে এটা নিয়মই বলে। আমি একটু শুনি প্রসেসটা কি। নিয়ে কোথায় নিল আপনাকে? রিহ্যাব সেন্টারে নেওয়ার পরে? নেওয়ার পরে আমাকে চান্দি মন্দি করে দিল। কোথায় এটা রিহ্যাব সেন্টার? কোথায় এটা ছিল? মানে উত্তরাতে ছিল। আচ্ছা, তারপর? হ্যাঁ, রাইজিং ফ্লোর্স। পরে বাট আমি নিয়ে গেছে, মানে আমি খুবই রাগ জিতেছিলাম। বললাম ভাই আমাকে কেন নিয়ে আসলেন? আপনার কি লাভ? মানে আপনার কোনটা থেকে আমাকে সুস্থ করবেন, তা আপনার কি লাভ হবে এই জায়গাটা বলেন আমাকে। বলতেছে একটাই কথাই, তোমাকে পাবেল সুস্থ করলে তুমি ভালো হয়ে যাইবা গা, তুমি এই জগৎ থেকে ছেড়ে যাইবা। মনের ইচ্ছা যদি কেউ থাকে তাহলে ভালো হইতে পারবে, এই সারা কখনো ভালো হইতে পারবো না। আপনি কেউ ভালো করার কেউ না, সৃষ্টিকর্তা ভালো করতে, আপনি না। পরে বললো ঠিক আছে তুমি থাকো। পরে আমাকে চান্দি মন্দি করে দিল, চুল কাটা দিল। তা আমার খুব খারাপ লাগছে। আপনার অবস্থা তখন কি ছিল? গায়ের কাপড় সাপড়ের অবস্থা? আমি 4-5টা করে এক লগে গেঞ্জি পরতাম, মানে শরীর ফুলানোর জন্য আমার বডি ছিল, কিন্তু আমার শরীর শুকনা ছিল একদম কাঠি, মানে মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য, মানে আমার শরীরে আছে, মানে 4-5টা এক লগে গেঞ্জি পরতাম, মানে শরীরটা বোঝা যাইতো, ফুলা ফুলা থাকতো। আচ্ছা, ধোলা গেঞ্জি পরতাম। যদি একটা গেঞ্জি পরি তাহলে মানে একদম চিকন বাচ্চা, মানে ছোট থাকতাম, এমন দেখা যেত। আচ্ছা, তো এরপরেই এই গেঞ্জি সব খুললো, গোসল করাইতে চাইতেছে আমার। আমি সেই সময় মনে একটু খাওয়া ছিলাম, গোসল করা আমি ভাই আমি জীবনে পালিয়ে জানতাম না। তো হঠাৎ করে আমি ছুরি নিয়েছিলাম, মানে পাকঘরে যে ছুরি থাকে না কিচেনে, যেটা এই রিহ্যাব সেন্টারে, ওই ছুরিটা নিয়ে নিজের এমন নিজে আমি হাত কেটে দিয়েছিলাম। মানে কি আমাকে কেউ টান দিবেন না তো, কিন্তু আমি কিন্তু নিজে নিজে সুইসাইড করবো। তো ওই লোকটা আমি বুঝলাম না, এতটুকু মানে এতটুকু জ্ঞানী মানুষ, সেই লোকটা আমাকে কেন ভালো করতে চায় আমি বুঝলাম না। বাবুল তুমি থাকো, তোমার একদম ভালো হয়ে যাবে। তারপরে বাথরুমে গেলাম, বাথরুমে কোনো ওয়াশরুমে কোনো সিটকারি ছিল না, ড্রাম দিয়ে লাগাইতে হয়।
তো এরপর যে আমার খুব ভেড়া চলে আসছে শরীরে, পশম খাড়ায় গেছে, মানে সব মানে আর দাঁত কিটিমিটি দিতেছে, মানে একটা পাশে লোক বসে, এই লোকটা আমি চর দিছি, মানে একটা চর দিছি, এমন চর দিয়ে মানে জুড়ে লাগছে, মানে রক্ত মনে মনে মানে এমন ভাবে মারছি মানে রক্ত বাড়ে যাবো নাক দিয়ে, জুড়েই মারছি, মানে আমার ভেড়া শরীরে অতিরিক্ত কাঁপতেছে যেটাকে বলে, হ্যাঁ। অনেক অতিরিক্ত মানে কাঁপানি, ঠাস করে বিছনায় পড়ে গেছি, মানে বেডে পড়ে গেছি আমি এমনি একাই, মানে আমার আর ভাল লাগতেছে না, মনে দাঁত মুত লেগে গেছে, আমি মানে ভিড়ন নিশ্চিত যেটা এটা হলো সবথেকে মেন, এটা অনেক পাওয়ার জিনিসটা, খারাপ জিনিস, তো এটা নিচে আমার দাঁত মুত সব লেগে গেছে গা, আমি ভয়ানক ছিলাম, আমাকে আল্লাহ এই যে মৃত্যুটা দিব আমারে, ওই লোকটা তারপরও আমার জাহের ভাই কি করলো, চামিচ দিয়ে আমার দাঁতের চারা দিছে, আমার দাঁত শিশির মানে লাইগা বন্ধ হয়ে গেছে, আমি তারপরে হ্যাঁ বলতে চাই তার পাও দিই ভাই আমাকে ছাইরা দেন, আপনি আমার ভালো করতে হবে না, আপনি আমার ভালো করবেন পিস দিয়ে আপনারা খারাপ বলবোই আমি, কিন্তু আমি ডাক্স নিয়ে এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, এরকম বলতেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ এরকম বলতেছি। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা। এরপর আমি বললাম ভাই আমি হাত পাও ধইরা মাপ চাইলাম, তারপরে সে আমার ছাড়তে চায় না, দেখেন আমি এই জিনিসটা ছাড়া আমি থাকতে পারবো না, আমার যেতই দেন, আপনি যদি কোন আমি অন্য জায়গায় যাবো, আমার ছাইরা দেন, আমি এই জিনিসটা আমি খাবোই না, তারপরে কোনো কাহিনী নেই, মানে এই জিনিসটা কি একটা ঘুরায় পেরায় মানে প্যাচ আমার রাখবেই সে, মানে ঘটনা কি বুঝতে পারলাম না, মানে সে আমার কাছে ভাল লাগছে বলে তার জন্য এই কারণে আমার রাখবে। আমি সে সময় খুব ফর্সা ছিলাম, মানে কতদিন ছিলেন ওখানে? ওখানে ছিলাম আপনার 3 মাস। কি কি করতো ওখানে? নিজে কেউ যদি ড্রাগসের মানে সবাইরই তো অলসতা থাকে, শরীরের ভিত্তি অলসতা থাকে, তো এই অলসটাকে দূর করার জন্য ব্যায়াম করায়, ক্লাস নিতে হয়, মাদকের ক্লাস যেটা নেয় সেগুলো প্রশ্ন মাথায় ঢোকানোর জন্য, মানুষের কথার যে ওষুধটি সেগুলো বলে, নিজে রান্না করে খাইতে হয়, সবাইকে খাওয়াইতে হয়, মানে পরিবারে আমরা কি করছি মানে সেগুলো তো করি নাই, একটা কাপড় ফালাইতে দিছি এটা তো আর ধুইতে পারে মন চায় না, মারে দিয়ে ধোয়াইছি, এইটা একটু ভালো লাগছে এটা ফালাইতেছি, নিজের কাপড় নিজেই দিতে হবে। কোনো ওষুধ কি দিত ওই সময়টাতে, কোনো ভ্যাকসিন বা কোনো? ওটা টাকিলে একটা শর্ট ছিল, মানে টাকিলে একটা মানে এতটুকু একটা মানে 6টা বোতলের ভিতরে 1 ফুটা করে মানে একটা গ্লাস আমাকে দিত, এটা খাওয়ার পরে মানে মাথাটা মানে আস্তেই করে ছাইড়া দেবে, ভেড়াটা কই মাসে। টাকিলা মানে টাকিলার গ্লাসের পরিমাণ কিছু একটা নাকি টাকিলার সাথে কোনো কিছু মিক্স করতে? না টাকিলা ওইটার নামই মানে এটা হোমিওপ্যাথি ওষুধ, তো ওইটারে হোমিওপ্যাথি ওষুধ বলে, ওইটা টাকিলা বলে, মানে টাকিলা শট, রিএফ সেন্টার যেটা বলে ওটাকে টাকিলা শট বলে। হ্যাঁ ওটাকে টাকিলা তো একটা মানে ব্র্যান্ডের একটা মানে মদের ওইটা ব্র্যান্ড। টাকিলা কেন বলে মানে আরেকটা মাদককে মনে করছে তুই টাকিলা খাওয়াই দিতেছে, এটা খাইতে হবে, এইটা হলো সিস্টেম। ওকে ঠিক আছে, হ্যাঁ বলেন তারপর। ঠিক আছে, তারপর আমি খাইলাম, কোনো ভালো লাগে না, আমি 3 মাস ওই জায়গায় আমি থাকতেই হবে আমার, মানে আমি 3 মাস ছিলাম, মানে খুব ভাঙচুর করলাম, অনেক জানলা ভাঙতে চাইছিলাম, মানে রিএফ সেন্টারে জানলা ভাঙ্গা বাইরা, যেমন বাথরুমের দরজা দিয়ে জানলা, এমনি আরো 2-3 জন বাড়াইতেছি, মানে আমার সাথে পলায় যাইবা, এখানে থাকলে কিন্তু জীবনে লাভ হইতো না, এরকম প্ল্যান করতাম, মানে আমি নিজেও ভালো মনে আরেকজনের ভালো করতে দিব না, প্ল্যান কি কইছি তুমিও ভালো হও না, তুমি আইসা পড়ো আমার সাথে, জানলা ভাঙ্গি সবাই বিনা ভাঙ্গি আন্দার নিজ দিয়ে চলে যাই, ওরা তো যাইতে চায় না, ওরা মজা পেয়ে গেছে, কিছু লোক মজা পেয়ে গেছে কথায়, আচ্ছা তো বললো যাইতে চায় না, তাই একটা লোক ছিল, একটাই মনে করেন একটা খুব সাহসী লোক ছিল আমার লগে, বড় ভাই মগবাজারের, আবার সেই আগের লাইনে চলে যেতেছে মগবারাও খুব খারাপ লোক ছিল এটা, তো ঘটনা কি ককে পাবেল তুমি আমার সাথে যাবে, আমি জানলা ভাঙবো, বডি ফিটনেস ছিল খুব ভালোই, তারা খালি গায়ে ধরে নিয়ে আসছিল, রিএফ সেন্টার তো মানে প্রশাসন দিয়ে ধরে নিয়ে আসে, মানে অন্য কেউ যাইতে পারে না, মানে বডি ফিটনেস থাকে, কেউ যদি মাইরা মরে দেয় পারমুন মারে তার জন্য, তুই হ্যারে দিয়ে আমি জানলা ভাঙ্গায় দুইজনে যে পার হয়ে চলে গেছি গা, মানে মাদক আমার নিতেই মানে এটা আমি মানে ছাড়তে পারবো না, আর আমার এমন কি ভাই আমি 1.5 মাস আমার কোনো মানে ওয়াশরুমে আমি যাইতেই পারি না, মানে টয়লেট হয়ই না, এই জিনিসটা যে পর্যন্ত আমি না নিমো, মানে আমার পেট মুখ সব ফুলে গেছিল না, ফাপড়া, মানে এই জিনিসটা এমন জিনিস, পরে এই যে আমরা যখন তীব্র নেশা হতো আমরা নিতে পারতেছেন না, তখন কি মানে কি হতো? শরীর জ্বালাপোড়া করতো, মানে রক মুখ খিঁচতো, মানে কি গালিগালাজ করতেন বা কোনো? প্রচন্ড বকা দিতাম। আপনাকে কি আলাদা রাখতো রুমের মধ্যে? হ্যাঁ আলাদা, মানে একটা রুম মানে এরকম বড়ই, বাট একটা আমার স্টাফ রুমে নিয়ে যেত, যেটাকে বল স্টাফ থাকে, ওই রুমে আমাকে নিয়ে যেত, কয় তুমি ওই রুমে থাকো, আমি তারপরে বলে কি কেন, মানে ওই রুম আমি ভাইঙ্গা সুকেস অনেক টিভি ফালাই দিছি, ভাইঙ্গা ফালাইছি, তারপরে সে আমার রাখতে চায়, এটার অনেক কখনো টর্চার করেন, লাইক বাড়ি বুড়ি দেয়া, শাসন করা, এরকম কোনো কিছু হয় না? না এখনো করে না, কিন্তু অনেক ভালো, আমি এখন বুঝতে পারলাম রিএফ সেন্টারটা কি জিনিস, যেমন মার কোলে সন্তান যেমন মা দেখতে পারে, মানে অপরাধ করলে মাও না বলে,
এরকম রিহেব সেন্টার এমন একটা জিনিস মার মতন সন্তান ইটস পালে। ভেরি গুড। আমি আপনার যে জায়গায় আপনি ছিলেন সেখানে খুব ভালো একটা সাইন আপনি বলতেছেন, বাট আমি অনেককেই পেয়েছি এই অনুষ্ঠানে বা এই জাতীয় যে অনুষ্ঠানগুলো আমি করেছি সেখানে সে যারা যেটা বলে যে অমানসিক নির্যাতন করা হয় ওই জায়গাটাতে নাকি, এরকম দুই একটা সেন্টারও নাকি আছে। এরকম দুই একটা সেন্টার আছে। যাক, আপনার কপাল ভালো ছিল, আপনি ভালো আমার একটা জায়গা। কপাল ভালো ছিল, এগুলো আমি পাইছি তার জন্য। তারপর হলে এরপর আমি ওই যেখান থেকে চলে গেলাম পালায়া। এরপর আপনি পালালেন, একা পালালেন নাকি সাথে কাউরে? ওই যে ওই লোকটার ওই বড় বাইরে ওই বডি ফিটনেস আমার তো শরীর ওরে নিয়ে আসছে, ওরে বুঝাই বুঝায় ভাঙিয়ে চুরে পালালেন। আমার তো কষ্ট হইতেছে, মানে গাম সাই তো গিরিলি তোর লড়াইতে পারতাছি না, আমার তো শরীর নেই। আচ্ছা, তার জন্য বললাম ওই বড় ভাইকে, ভাই আমি একটু গ্রিল ভাঙেন, আমরা দুজনেই পালাই, সমস্যা নেই। ভাঙলাম, মানে একতলাতে তো কোনো প্রবলেম নেই, লাভ দিলেও তো মরে যেতে পারবো না বা হাত পাও ভাঙবো না। মানে গাছ ছিল ওই জায়গা থেকে আস্তে আস্তে মানে পাইপ আর গাছটা ধীরে ধীরে নামছি। নার পরে হেরা সব তো দেখে আমি নাই, আর একটা লোক নেই, পলাতক গেছি, চলে গেছি গা। তারপরে একটা গেঞ্জি ছিল শরীরে, আর মানে এমনি ট্রাউজার ছিল, ওই যে সেন্টার থেকে ট্রাউজার দিচ্ছিল, তো পাতলা ট্রাউজার, মানে গরম যদি না লাগে ঠান্ডাও যদি লাগে, তো ট্রাউজার দিচ্ছিল। পরে সে আমাকে লয়ে গেল, মানে বাউন্সুকাটা আমারে সে কইলো কি, পাবেল তুমি বাউন্সুকা আর খাও না, এখন কি খাইবা, ইঞ্চি খাও, মানে ফেন্সি খাও, ফেন্সি খেলে তোমার ভালো হবে। এটাকে আপনারা কি বলেন? ইঞ্চি, মানে এটা রিহেব সেন্টারে বলে, মানে আমার সাংকেতিক মানে আমার আয়সা পড়ে এটাই। ওকে। তো এটা মানে বলে কি তুমি ফেন্সি খাইবা সবসময়, বাট এইটা তুমি খাইও না, এটা খাইলে কিন্তু পরিবার তুমি অনেক মানে তোমার দেহ যাইব গা, তুমি আর কিছু করতে পারবো না। ভাই আমি তো এইটা ছাড়া থাকতে পারবো না, এটা তো আমার খাইতেই হইব স্বাভাবিক। কি লেগে আমার এখন ভাত ভাল লাগে না, আমার তো সেন্টারে ভাত খাওয়াইতে পারে না, নলা দিয়া যে খাওয়াইবো এটি খাওয়াইতে পারে না, ফালাই দিছি, একদম বিরক্ত লাগে, মানে খাইতেই পারি না ভালো মন্দ খাবার। পরে সে আমার লয়ে গেল রাত্রের 12টার দিকে, সেন্টার থেকে নামলাম, বাসে উঠলাম, মগবাজার চলে গেলাম। চলে যাওয়ার পরে ওই যে বড় ভাই, তার একটা রুম ছিল, বাসা, সে একটু বড় লোকের টাইপের, তার ফ্ল্যাট আছে, তার বাবা এখানে স্থানীয় মগবাজারের, 3তলা বাড়ি, ওই রুমে লয়ে গেছে। হ্যাঁ, রুমে যাওয়ার পরে হ্যাঁ আমার বোতল ছিল, ফেন্সির বোতল ছিল খাড়ের তলে, মানে তোষকের যে এইটার ভিতরে এইগুলো ফেন্সি ছিল। তো আমার মারলো, আমার দিল, বাবেল এইটা খাও তোমার বেড়াটা কমবো। ভাই আমি পারতাছি না, মানে আমার নিজের চুল, আমি আস্তে আস্তে নিজের চুল ছিঁড়ে ফেলাইতাম, তো নিজে কাটতাম, মানে কোনোটা মন চাইতো না, ভালো লাগতো না, ভেড়া লাগতো অনেক অতিরিক্ত। পরে আমার এতটুক বোতলটা ছিল, তারা কতটুক বলে মানে কতটুক খাইটা আমি আর জানি না, আমার তো এইটার ছিল না, আসক্ত ছিল না, আমার ছিল ব্রাউন সুগার। বললো কি পাবেল তুমি 50 মারবা না 25 মারবা, মানে ওইটা ছিল 50-এর বোতল ছিল, মানে 50 মিলি ফেন্সিটা, তাই সে 25 মারা আর আমার একটু 25 দিচ্ছে, আমি মারছি। এখন তো আমি সবই নেশা করছি, বাট এইটা খাইলে কোনো প্রবলেম হইতো না, দেখে মারা দিছি আমি। পরে আমি দেখতেছি আমার চোখ মুখ সব বড় হয়ে যেতেছে, অনেক কিছু। এইটা খাইলে আর একটা অন্যরকমের মানে ফিলিংস আসা পড়ে, এটা অন্য ফিলিংস হয়ে পড়ে। এই যেই লোকটা গেছে এটাও মনে করেন ছিনতাইকারী সিস্টেমের লোক, মানে আমার কাছে কোনো নেই, মানে আমি এমন জায়গায় পড়ছি, আল্লাহ আমার এমন জায়গায় দিছে, তুই কোথাও ঠেকতে পারবি না, কি ঠেকবি তুই চুরি আর রাস্তাঘাটে মরবি লাইট থেকে, এই পর্যন্ত মানে এরকম, মানে আল্লাহ আমাকে এরকমই দিছে। ওই যার কাছে গেলাম মুখবাজার, ওই সেও মনে করেন ছিনতাইকারী, হ্যাঁ রাইতে দিনে বাড়া, হ্যাঁ গাড়ি চুরি করে। ওকে। তা আমি কার কাছে, মানে আমি বললাম, মানে ওইটা খাওয়ার পর আমি বললাম, আমি কার কাছে বললাম, মনে মনে বলতেছি, শান্তি পাইলাম না, আর কোথাও যায় না, মানে অভিশাপ আমার একটা লাগেই গেছে। তো এরকম পর্যায়ে মানে এরকম আমি যে তারা বললাম, হ্যাঁ হে আমার কয়, দেখো আমি তো রাখছি আমাকে শুধু ফেন্সি, আমার বাপ মাই আমাকে এই রিজার্ভ সেন্টারে এইভাবেই দিছে, তো তুমি আর আমি গাড়ি একটা চুরি করবো কেমনে ভাই, এটা কীভাবে সম্ভব, মানে আমি তো এইসব লাইনে আমি যাইনি, মিথ্যা কথা বলতেছি, মানে আমি তো গিয়ে আসছি, এখন এটা বললে তো এটা একটু সামান্য, এটা কিচ্ছু না। পরে বললো একটা মেয়ে থাকবে আমাদের সাথে, আমাকে মেয়েটা কী করবো ভাই একটু বলেন আমার খুইলা। পরে মেয়েটা বললো মেয়েটা লিপ চাইবো, শর্ট জামা পরে থাকবো ভাই, অন্যরকম কথা ওটা বললাম। তো এটা মনে করেন আস্তে করে মনে করে থাকবে, তাই লিপ চাইলে রাত্রের 1টা বাজে 1:30 বাজে কোনো ছেলেই একলা গাড়িতে কিন্তু প্রাইভেট কারে থাকবে, একটা মেয়ে দেখলে কিন্তু লিপ দিতেই হবে, তার ডিস্টার্বিং অন্যরকম থাকবে। ওই কারণে ওইখানে মানে একটা ওষুধ ছিল, এটা নাকে ধরলে মনে করেন অজ্ঞান হয়ে যেত গা। তা আমরা মনে করি যে বাস স্ট্যান্ডের সাথেই যে চেয়ারটি যে দেয়, ওই জায়গায় আমরা বসে আছি, মেয়েটার সামনে, মেয়েটা লিপ চাইছে, মনে করেন খুবই মেয়ে ফর্সা, ওরা ভাড়া করে আনতে হয়। তো এমন কাহিনী, সামনে গেছে লিপ দিছে, তো দরজা খুলছে, দরজা খোলার পরে ছেলে মনে করেন ছেলের ডিস্টার্বিং অন্যরকম হয়ে গেছে গা। পরে আমরা পিস দিয়ে আসা আর 2 দরজার ভিতরে ঢুকে গেছি গা। তা আমার একটা ডর লাগতেছে, যদি পোলা চিক করে দেয়, যে কোনো একটা কিছু করে, গাড়ি যদি মাইরা দেয় তাহলে তো আমি শেষ। তো কী করলো, পোলারে ব্রেক থামাইলো, মায়া কইতেছে তুমি এই পাশে আসো, কথা আছে।
আঙ্গুর আর দেখতে পারে নাই, মানে আমরা ঢুকে গেছি গা। এরপরে পরে লুকিং গ্লাসে পিছে তাকে দেয় আমরা ঢুকে গেছি। পরে ওর নাকের ভিতরে একটা কি জন্য ডরলো, এটা অজ্ঞান হয়ে গেল নগদে। এটা মনে মনে মলম পাটি বলে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওরে ওই বাস স্ট্যান্ডের ওই পাশেই রাইখা দিছে রাত্রে, অনেক রাতে 2টা বাজে এরকম। এই গাড়িটা প্রাইভেট কার ছিল, মানে প্রাইভেট গাড়ি ছিল, আগের কালের গাড়ি গেলো প্রাইভেট কার। গাড়ি এমন 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা বিক্রি করে দিতে পারে স্বাভাবিক। অনেক গাড়ি খাওয়া যায়, হুন্ডা, মানে প্রাইভেট কার এইগুলোই খায়। তো এগুলো ওই যে মুন্সিগঞ্জ নিয়ে বিক্রি করে ফেলে। একটা বিশাল বড় ফ্যাক্টরি আছে, মুড়ির ফ্যাক্টরি, যেরকম মুড়ির ফ্যাক্টরি তো অনেক বড়ই। তো ওই ফ্যাক্টরির ভিতরে যে অনেক গাড়ি, শুধু গাড়ি, ওই জায়গায় মানে যে থাকবে, কাজ করবে, ড্রাগস খাইতে পারবো, সব খাইতে পারবো, সব কিছু। তুমি কাম করো, তুমি মাল পাইবা, সব কিছু পাইবা। তো আমি কিছু এই জগৎটাই তো ভালো, আমাকে রাইখা দেন এই জগতে। তুই বরাবর গেছিস না, তুই আমার লগেই থাক। আমি কি না, আমি এই জায়গায় থাকি, ভালো হইব, আপনি আসবেন, আমাদের সাথে দেখা হইব। তেমন একটা পর্যায়ে মানে গেল। তা আমি কি ঠিক আছে, আমি থাকি ভাই, সমস্যা নাই, কয়েকটা দিনই থাকি, দেখি এটা পরিস্থিতি কি খাবার। না হ্যাঁ আমার রাখবো না, মানে আমার নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যান, সমস্যা নেই। পরে নিয়ে গেছে। তো ওই মেয়েটার প্রতি আমি আসক্ত হয়ে গেছি, ওই মেয়ের প্রতি, যে মেয়েটাকে ভাড়া করেন। হ্যাঁ, ওই যে মেয়েটা ভাড়া করে সেই মেয়েটার প্রতি আমার আসক্তি হয়েছে। মানে আমার একটা ফিলিংস অন্যরকম আয়সা পড়ছে। মানে এখন আমি তো সব কিছু বুঝি, মানে আমার একটা আয়সা পড়ছে অন্যরকম। তো ওই মেয়েটার বুদ্ধি কী ছিল, তুই বড় বাইরে ছাইড করে, ওই মেয়েটার বাড়ি ছিল কারণ বাজার, অন্য জায়গায় থাকে, 2 বোন। তো ওর প্রতি আমার খুব একটা আসক্ত এসে পড়ছে। তো আমার একটা কী বুদ্ধি দিল, প্রেম করো আর টাকা খাও। আর যারা বিয়া করছে, মানে যে আপনি মনে করেন যে কোনো একজন বিয়ে করছে, সংসার, তার বাচ্চা আছে, কোনো কিছু আছে, ওই মেয়েটির সংসার নলে ভাঙ্গো, নাহলে ওই মেয়েটির কাছে কইরা টাকা খাও, ব্ল্যাকমেল কইরা। আমি কি এরকম কেমনে এটা সম্ভব? এরকম প্রসেস আমি বুঝলাম না। পরে ওর প্রতি আমি খুব আসক্ত হয়ে গেছি গা। তা আমার বয়স কম, মানে বয়স কম ছিল সেই সময়, 15, বয়সটা খুবই কম। আমি ওরে বলতেছি, আমি কি তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি ওর প্রতি খুবই আসক্ত হয়ে গেছি, মানে মানে ছাড়া কিছু বুঝি না। এখন আমি মালের প্রতি কম যাইতেছি, মানে ফেন্সি খাইতেছি একটু বেশি বেশি। তা বলতেছে কি, পাবেল তুমি এটাকে অসম্ভব, তুমি এর কাছে আমার কাছে আইসো না। ওরে কি একই কাজ, ওই এই গাড়ির লাইনে, এই আবার এই বাচ্চার লাইনে। আমি অন্যরকম মানে ব্যাককল হয়ে গেছিলাম। বাচ্চার লাইন বলতে? ওর ওই একই বাচ্চার লাইন, মানে ওর বাচ্চাটি বড় বড় থাকে, এইটি মনে করেন ট্রান্সফার করে দেয় দূরে দূরে। এগুলো কিডন্যাপ করে, বাচ্চা কিডন্যাপ করে বাচ্চাকে ট্রান্সফার করে দেয়, ট্রান্সফার করে দেয়। যে কোনো কোকো চোখ নাই হয়ে যায়, কিডনি নেয়। আমি এটা শুই না, মেনে আরও শখ হয়ে গেলাম। এই জায়গাতে আমার লড়তে হবে, মানে এইটা পারবো না, অসম্ভব। পরে আসলে কি আমি দেখলাম ব্রাউন সুগার খাইলে খুব ক্ষতি হয়, মানে শরীর কমে যায়। আমি ফেন্সি খাওয়ার পর আমার শরীর তাজা, একটা আল্লাহর মতো খুব ভালো ছিল, মোটা তাজা হয়েছিল। এখানে আল্লাহর কোনো রহমত নাই, মানে আপনি বলছেন ঠিক আছে, বাট ইটস ওকে। হ্যাঁ, তাই এরকম হওয়ার পরে, সমস্যা হওয়ার পরে, ফেন্সি খাওয়ার পরে খুব ভালো লাগতো, জুস হইতো। তো এমন এক পর্যায়ে তারপর আমি কি আর একা একা চলছি, একা একা সঙ্গী, একা একা আয়সা পড়ছি। আমি বাইরে থেকে আমি আয়সা পড়ছি, ওই জায়গা থেকে মগবাজার থেকে আয়সা উত্তরাতে আয়সা পড়লাম। এখন আমার নিয়ত ছিল, লক্ষ্য ছিল আমি বাসা চলে যাব। এখানে আমি বাসা কি যাইতে পারবো, কি যাইতে পারবো না। তা আমার মা, বাসায় চলে গেছি। আমি আর বাসা চিনি না, আমাদের ওই জায়গাতেই বাড়ি, নিজস্ব বাড়ি। তা বাড়িতে গেছি। তা আমার বড় ভাই ছিল, আমার বড় ভাই বললো কি, আব্বা আপনি বাড়িটা বেচে ফেলা, মানে একটা অন্য জায়গায় চলে যান, ফ্ল্যাটে চলে যান। তো এই জায়গায় কেউ আসতে পারবো না, কেউ জানতে পারবে না, আপনার এক সন্তান তো চলে গেছে। কইছে ঠিক আছে। পর আমার বাবা বাড়ি বিক্রি করে ফেলেছে। তো আমার এক মেজু ভাই ছিল প্রতিবন্ধী, ওর পিছিয়ে অনেক টাকা গেছে, তা এই কারণে বাড়ি বিক্রি করছে। তা আমি বাসায় চলে গেলাম, বাসায় যে কেউ নাই, মানে বাড়ি ফাঁকা। পরে কোন বাসা, পরে আমি যে পাশে যে ভাড়াটা ছিল, মানে পাশের পরটা যেটা, তাকে জিগলাম বাসাটা কোথায় নিছে। মা বাপ আমার তারা দেখে হয়ে গেছে, এটা কি অবস্থা, তোর শরীরের এই অবস্থা, কই ছিলি? নিম্নে পক্ষে 2 বছর পর আমি বাসায় ঢুকছি। ঢুকার পরে গেছি, পরে বাসায় গিয়া গোসল করাইলো আমারে। আমি কার সাথে কথা বলি না, ওই যে আমার মারে ধাক্কা দিছিলাম, মারে ধাক্কা দেওয়ার পরে আমার মা আমার আর এর মধ্যে আর কথা বলতে পারে না, আমার সাথে কথা বলে না। আমার বাবা বলে দিছে, ও এখন নেশা কর, তোমার মাইরাও ফালাইতে পারে, কোনো সমস্যা নেই, ওর কিন্তু বুক পিট নেই। তা আমি এগুলো গোসলখানা থেকে শুনতেছি, ওয়াশরুমে থেকে। তা আমি গোসলখানায় ঢুকছি, কিন্তু আমি গোসল করি না, পানি ছাড়ি আর পানি ফালাই। মানে আমার শরীরে একটা আসক্তি হয়ে গেছে, পানি আমার ঢালতে মন চায় না। এইরকম শরীর, মানে প্রচন্ড জ্বর হয়ে গেছে। গন্ধ বেরোতো না শরীর থেকে? না, অন্যরকম কিছু হইতো না, মানে এমনি হাত মুখ ধুয়ে ভালো করে করতাম, মানে শরীরে পানি ঢালতাম না। আচ্ছা।
ঠিক আছে। তাই এরকম অবস্থা, পরে আমি চিন্তা করলাম কি করবো। পরে বাসায় গেছি, রুমে ঢুকার পরে মাথা মুছলাম, পরে ঢুকলাম। তা আমার ভাত দিছে, অনেকটি ভাত দিছে, মানে অনেক ভাত দিছে, মনে করছে বাবা খাইনি অনেক দিন ধরে। ভাত দিছে, ভালো ভালো খাওয়ান দিছে, কিন্তু খাইনি। তাই 1 মাস মানে 1 সপ্তাহ বাসায় এরকম ছিলাম একটা রুমের ভিত্তি। ভয়ঙ্কর ভাই, আমি কি ব্রাউন সুগার পাইনি, বিশ্রী একটা কারবারে চলে গেছি। টিকটিকির লেন জায়গায় এটা আমি পুইরা খাইছিলাম। এটা আপনি কোথা থেকে শুনছিলেন যে টিকটিকির লেজ? এটা আমি যে সময় 1 সপ্তাহ বাসায় ছিলাম, তো আমি নেট চালাইতাম, মানে মোবাইলে রাখতে, আমার কানে ফোন থাকতো, অন্য ভাই বোনদের সাথে আমার কালেকশন থাকতো। ওই বললো বাসা থেকে না থাকলে তুই এই জিনিসটা কাজ কর, খাইয়া মানে ভেড়াটা কমাইতে হবে। মানে মাথার খুব তারমুড় ছিঁড়ে গেছিল। তা আমি একটা জঘন্য কাজ করে বলাইছিলাম, মানে কি আমার বাসার ভিতরে আমার খুবই ভেড়া উঠছে, মানে আমি সব ভাইঙ্গা ফেলাইছি। তা আমার বাবার আমি এই জায়গায় ছুরি দিয়ে একটা কোপ মারছিলাম, মানে ধাক্কা মেরে ফেলাই দিলাম। আমাকে আমার ছাইরা দে ছাড়, আমি যামো গা, আমার আর ছাড়ে না। বাসায় ঢুকে গেছি গা, আমার আর ছাড়ে না। এখন নিয়ত মানে এখন লক্ষ্য ছিল আমার রিহ্যাব সেন্টারে দিব। তা আমি তো যাইতে চাই না, আমি তো ওই খাইতে চাই, আমি আসক্ত হয়ে গেছি। আমার ছাড়েন অনেক। তুই তো আমার বকা, মা বাবারে সবারে বকা দিছি, বড় ভাই ছিল না। পর আমার মার আমি আবারও ধাক্কা দিয়ে আবার মায়ের দূর করি, ঘুষি দিছি, মানে অনেক আমার খারাপ লাগে। এখন পর্যন্ত কিন্তু বাসায় যাইনি ভাইয়া, ওই পরের থেকে আওয়ার পর আমি এখনো যাইনি। কোথায় থাকেন? আমি এখন 7 নম্বরে, 18 নম্বরে আমি যেই কনস্ট্রাকশন মানে নতুন বিল্ডিংটা হয়েছে, মানে ম্যাচ সিস্টেম। আমি প্রপার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি না, কিন্তু আপনি কি এখনো নেশা নিচ্ছেন? নিলে কি নিচ্ছেন? না এখনো কি ক্যানাবিসটা শুধু নিতাম। মানে ক্যানাবিস বলতে আপনি গাঁজাটা নিতাম। এখন আপনি মানে আপনি যেহেতু সত্য কথাগুলো বলতে এসেছেন, হ্যাঁ। আপনি লাস্ট কবে ব্রাউন সুগার নিয়েছেন? এইবার আমি ব্রাউন সুগার এখন আর নেই, কখনো নেই। লাস্ট কবে, কতদিন আগে? এটা আমি আপনার 16তে শেষ করে দিছি। 16তে শেষ করছেন। আপনার এই শেষ করার পরে এতদিন যে নেন নাই, এটা আপনাকে সাপোর্ট দিয়েছে কে? কেন নেন নাই? সাপোর্ট দিয়েছিল আমার 5টা বন্ধু। আচ্ছা। 5টা বন্ধু বলতে আমার খুবই আপন, মানে একটা এমন বন্ধু আমি কোথাও পাইনি, যেটা ছিল আমার আলামিন। আমি নাম উল্লেখ করা যাবে তো ভাই? শিওর না, আলামিন, এরকম কি আলিফ আর ফাহিম ছিল, তাইজুল ছিল, রতন ছিল। এই কয়টা বন্ধু ড্রাগস ছাড়া অ্যাডিক্ট। ওরা কিচ্ছু খায় না, স্মোকিং মানে মাঝে মধ্যে করে। ওরা আমাকে খুবই হেল্প করছে। কিভাবে হেল্প করেছে? একটা চাকরি দিছে। আচ্ছা। ভাবল তুই চাকরি কর, এক জায়গায় যদি লাইগা থাকিস তোর কোনো প্রবলেম হবে না। আমি বললাম বন্ধু আমি যদি না পারি, আমি তো তোর পাশে আছি। আমার পাশেই ছিল, পাশের দোকানেই ছিল। তো আস্তে আস্তে আমার এই যে এমন পর্যায়ে সবাই আমার কাছে আসতো, সবাই আমার ভালো রাখছে। এখন পর্যন্ত মোটামুটি আমি ইনশাল্লাহ ভালো আছি ভাই। আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ফ্যামিলিতে আপনি যেতে পারেন না, কেন পারেন না? যেতে পারি না, ওই যে আমি মা বাপরে ধাক্কা দিছি। আর ওই যে এক কাহিনী ছিল, ওই যে বাচ্চা। তো আপনাকে আমি আসলে কি জিজ্ঞেস করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে জীবনের এত বড় মানে ভয়ানক রকমের একটা অপরাধ বা ভুল বা যেটাই বলি না কেন, যেটার মধ্য দিয়ে গেছেন, আপনি যদি পরিপূর্ণ সুস্থ হন এবং এই সুস্থতার মধ্যেও আপনার যদি কখনো অতীত মনে হয় যে ভুলগুলো আপনি করেছেন, বিশেষ করে এই বাচ্চা চুরির ঘটনা যেটা বললেন, যে 2টো ঘটনা, এই 2টো ঘটনা কি আপনাকে কখনো স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কিনা আমার জানা নেই। এটা একটা বিষয়। আর সত্যি কথা বলতে কি, মানে আপনি নিজে তো বাবা হননি এখন পর্যন্ত, বিয়ে শাদীও করেননি। যে বাবা হয়েছে কিংবা যার সন্তান হয়েছে এবং যার সন্তান আজকে যে অনুষ্ঠানটা শুনেছে, যার এত ছোট ছোট বাচ্চা আছে, তারা আপনাকে মন থেকে মাফ করতে পারবে না, টু বি অনেস্ট। কজ একটা বাচ্চা দুনিয়াতে নিয়ে আসতে একটা মার কি পরিমাণ কষ্ট করতে হয়, একটা বাচ্চাকে নিয়ে কি পরিমাণ স্বপ্ন থাকে একটা পরিবারের। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনি হয়তো বা সিচুয়েশনালি পড়ে আপনি বাধ্য হয়েছেন এটা করার জন্য, কিন্তু তারপরেও মানে কেন জানি মানতে খুব কষ্ট হচ্ছে। তো আজকের এই সিক্রেটস অনুষ্ঠানে এসে আপনি আপনার নিজের জীবনের সিক্রেটসগুলো বললেন, এবং আমি জানি আপনি এখনও কিছু ট্রমার মধ্য দিয়ে আছেন, আপনি এখনও পুরোপুরি ড্রাগ ছাড়তে পারেননি, আই বিলিভ। এবং আমি জানি না যে সামনের দিনগুলো আপনার জন্য কতটা কি হবে না হবে, তবে আপনাকে দেখে এখন পর্যন্ত আপনি শরীরের যে বর্ণনা দিয়েছেন সেটা থেকে কিছুটা হলেও আপনি রিকভারি করেছেন, আপনাকে দেখে সেটা বোঝা যায়। তো কেন বললেন মানে এই নিজের ড্রাগ নেওয়ার কথাগুলো, মানে কেন আজকে লাখ লাখ মানুষকে বললেন, কি বলতে চান তাদের উদ্দেশ্যে? সামনে একটি কথা বলতে চাই ভাই, আমি যে অপরাধটা করছি সেই অপরাধগুলো যদি আমার সবাই মাফ করে দেয়, মাফ চাই আমি, আর আমার পরিবারের থেকে মাফ চাই। এই জগৎটা যদি আর কেউ যদি না যায়, এই জগৎটা খুব জঘন্য খারাপ, প্রচেষ্টা অনেক খারাপ, কিন্তু কেউ যদি না যাইতে চায় সেই দুঃখ আমি কামনা করি। আর আমাকে যদি সবাই মাফ করে দেয়,
নিশ্চয়ই আপনি সৃষ্টিকর্তার কাছে মাফ চান, এবং একই সাথে মাফ তো করা, মাফ যারা করেন তাদেরকেই সৃষ্টিকর্তা বেশি পছন্দ করেন। প্রথম কথা হচ্ছে এটা। ড্রাগ নিয়ে বাবা মাকে খুন করেছে, এরকম ঘটনা আমরা জানি। এই সিক্রেটস অনুষ্ঠান বলেন কিংবা জীবন গল্প বলেন, কিংবা আমার রেডিও ক্যারিয়ারের আমি যদি বলি যে 12 বছরের মধ্যে 7 ইয়ার্স শুধু মানুষের স্টোরি নিয়ে আছি, মানুষের জীবন গল্প নিয়ে আছি। একদম একটা অনেস্ট কথা বলে আজকের এই অনুষ্ঠানটা শেষ করবো প্রিয় শ্রোতা। আমি একটা কথা বলি, জীবন গল্পে জীবন নাটকের চেয়েও নাটকীয়, কিন্তু আমিও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আপনাদের সামনে গল্পগুলো উপস্থাপন করি। এমন কিছু কিছু গল্প থাকে যেটা রেডিওতে আনা যায় না। এই যে সিক্রেটস অনুষ্ঠান, এটারও আমাদের একটা ট্যাগলাইন আছে, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। এটা শুধু এন্টারটেইনমেন্ট না, এর চেয়ে বেশি কিছু। এবং সত্যি কথা বলি আপনাদেরকে, এমন কিছু কিছু সিক্রেটস আমার কাছে আসে যেগুলো আমি রেডিওতে প্রচার করতে পারি না। আমি যতটুকু শুনি, যতটুকু জানি, এই জীবন গল্প কিংবা সিক্রেটস অনুষ্ঠানের প্রেক্ষাপটে মানুষের জীবন কতটা ভয়ানক হতে পারে, মানুষের জীবন কতটা রং বেরঙের হতে পারে, মানুষের জীবনে কতটা ক্লাইম্যাক্স থাকতে পারে। এবং আমি আরেকটা অনুষ্ঠান করি টেলিভিশনে, প্রতিদিন সকালবেলা 2টো গেস্ট নিয়ে আমার নাড়াচাড়া করতে হয়। সেখানে আমি দেখি যে একটা মানুষ কত ভয়ানক পরিস্থিতি পার করে এসে নিজেকে সাফল্যের দ্বার প্রান্তে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই যে রকমারি জীবন, এই জীবন আমি যত দেখেছি আমি অনেক বেশি অবাক হয়েছি। আজকের এই ছেলেটির কথা